আচ্ছা, এটা আমাদেরকে একটা গ্রাফ দেখাইছিল, কিন্তু ইন্টারেস্ট আর পাওয়ার, ম্যাক্সিমাম হলে ম্যানেজ করতে হবে ক্লোজলি, তারপর আছে কিপ স্যাটিসফাইড। আর যেটাতে ইন্টারেস্ট বেশি কিন্তু পাওয়ার কম, সেটাতে কি, ওটা আমি মিস করছি। হ্যাঁ, ইন্টারেস্ট বেশি কিন্তু পাওয়ার লো, সেটা। আচ্ছা, আমাদের ইয়াতে কিন্তু আছে, ইয়াতে মানে স্টুডেন্ট ম্যানুয়ালে কিন্তু আছে, পেজ নম্বর বোধহয় 203, পেজ নম্বর 203 এ ওইটা আছে। তার আগে আমরা একটু এখানে একটু নিয়ে নেই, গতকাল যেটা পড়ছি ওটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। এই যে 4টা যে গ্রিড ছিল, তাই না? এদিকে কি ছিল? পাওয়ার, এদিকে ছিল ইন্টারেস্ট। আমরা এইভাবে 4টা কোয়াড্রেন্ট তৈরি করেছিলাম না মাঝখান থেকে। সো এটা একটা কোয়াড্রেন্ট, এটা একটা। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে অনেক সময় যে সে কোন একটা কোয়াড্রেন্টে, যেমন জন এই কোয়াড্রেন্টে পড়েছে জন, তাহলে আমরা তাকে আসলে কোন স্ট্র্যাটেজিতে ম্যানেজ করবো। সো এটা মানে কি, জন মানে হচ্ছে পাওয়ার একদম হাই, ইন্টারেস্টও হাই। তাহলে কারো মনে আছে এটা স্ট্র্যাটেজি কি? ম্যানেজ ক্লোজলি। এটা হচ্ছে ম্যানেজ ক্লোজলি। এখন ম্যানেজ কিভাবে ক্লোজলি করবো সেটা অ্যাকশন, প্ল্যান অফ অ্যাকশন সেটা আমরা পরে বানাবো, কিন্তু স্ট্র্যাটেজি হচ্ছে ম্যানেজ ক্লোজলি। আর যেটা এখানে ইন্টারেস্ট লো, এই যে এই জায়গাটাতে ইন্টারেস্ট লো, পাওয়ার লো, তাহলে কি করবো আমরা? জাস্ট মনিটর করা। হ্যাঁ, ঠিক আছে, মনিটর করা। আর যার এখানে যাকে পাবো তার ইন্টারেস্ট হাই কিন্তু তার পাওয়ার কম, তাহলে কি হবে? কিপ ইনফর্ম, ঠিক আছে। আর এখানে যে থাকবে সে কি হবে, কারো মনে আছে? যার পাওয়ার বেশি, হ্যাঁ, কি হবে? স্যাটিসফাইড। তাকে আসলে যেহেতু তার পাওয়ার বেশি, এট এনি টাইম প্রবলেম ক্রিয়েট হয়ে যেতে পারে তার কাছ থেকে, তাকে অলওয়েজ স্যাটিসফাই রাখতে হবে। তো এই 4টা মনে রাখি, পরীক্ষায় কিন্তু এরকম ছবি দিবে, গ্রাফ দিবে, বলবো যে কোন কোয়াড্রেন্টটা কোনটা হবে, যেকোনো একটা কোয়াড্রেন্ট জিজ্ঞেস করবে। ঠিক আছে, আমি সেভ করে রাখলাম। এটা কিন্তু আপনার স্টুডেন্ট ম্যানুয়ালে 203 নম্বর পেজে আছে। স্টুডেন্ট ম্যানুয়ালে 203 নম্বর পেজে আছে। হ্যাঁ, যে 203 নম্বর পেজে এই ফিগারটা আছে। এটা আমাদের পড়বো, সামনে আবার আসবে, তখন আসলে আমাদের প্রেজেন্টেশন স্লাইডও পাবো। সো আমরা গত ক্লাসে খুব একটা দ্রুত আগাতে পারিনি আসলে। আমাদের যেটা হয়েছিল যে আমরা একটা লেসনে একটা টপিক শেষ করতে পেরেছিলাম, এগুলো মানে মিট করে রাখবেন, যদি নয়েজ আসে, আমি তো কাছ থেকে নয়েজ আসতেছে, কাইন্ডলি মিট করে রাখবেন। এই হেডফোনটা নষ্ট করছে কে? কালোটা আমার মনে হয় ইসরাত কে বোঝাচ্ছে, মিট করে রাখলাম আর কি। অলরাইট, বাচ্চারা হেডফোন নষ্ট করে দেয় না, দেখছেন তো, সব বাচ্চা টার্গেট থেকে হেডফোন। অলরাইট, সবাই কি দেখতে পাচ্ছি আমার প্রেজেন্টেশন স্লাইড? ডিফাইন টিম গ্রাউন্ড রুলস। জি ভাই, দেখা যায়। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু পড়েছিলাম যে এটা নাম ছিল সোশ্যাল কন্ট্রাক্ট, অ্যাজাইলের একটা টপিকে পড়েছিলাম না, চ্যাপ্টার নম্বর 5 এ। সো আমরা নিজেরা যখনই কোনো টিমে কাজ করব, তখন আসলে যদি আমরা আমাদের গ্রাউন্ড রুল সেট করি, মানে আমাদের অ্যাটিটিউড কিরকম হবে, বিহেভিয়ার কিরকম হবে, আমরা যখন কোনো মিটিং করবো সেখানে মিটিং এর অ্যাটিটিউড গুলো কি হবে, তারপরে যখন কোনো কনফ্লিক্ট হবে সেটা আমরা কিভাবে রিজলভ করবো, যখন আমরা উইদিন দ্য টিম কমিউনিকেট করবো সেটা কিভাবে করবো, আউটসাইড দ্য টিম করবো তখন কিভাবে করবো। এই যে সেট অফ, হ্যাঁ, কোর ভ্যালুস, গ্রাউন্ড রুলস, ওয়ার্কিং এগ্রিমেন্টস, বিভিন্ন নাম আছে এটা। তারপর হচ্ছে ডিসিশন মেকিং টেকনিক, মিটিং টেকনিক্স, তারপরে ইন্টারনাল এক্সটার্নাল কমিউনিকেশন। সো কিভাবে টিমটা কাজ করবে
এটা যদি আমরা আগে ভালো শুনতে সেট করতে পারি তাহলে কিন্তু ঝগড়াঝাটি কনফ্লিক্ট কম হবে। সবাই যদি সবার বিষয়ে ক্লিয়ার থাকে যে কিভাবে কাজ করতে হবে টিমে, আর যদি এটা না থাকে তাহলে কিন্তু কনফ্লিক্ট তৈরি হতে থাকবে এবং এটা পরে মানে বড় ধরনের গন্ডগোল করবে। এবং আমরা কিন্তু টপিকটা করতেছি ক্রিয়েটিং এ হাই পারফর্মিং টিম, এবং সেটা কিন্তু টিম কখনো হাই পারফর্মিং টিম হতে পারবে না। দ্যাটস ওয়াই সব জায়গাতে দেখবেন যে যখন এই যে আমরা ক্রিকেট খেলা, ফুটবল খেলা, সবগুলোর কি আছে না, রুলস আছে না, সবাই জানে সেই রুলগুলো, সেই রুলগুলো অ্যাপ্লাই করে কিন্তু খেলা হয়। এই রুলগুলো যদি না থাকতো তাহলে খালি ঝগড়াঝাটি আর মারামারি হতো, তাই না খেলাচ্ছে। সো সেই রুলগুলো আসলে আমাদেরকে গাইডলাইন দেয় যে কিভাবে আমরা কাজ করবো যখন এজ এ টিম কাজ করবো। সেই যে আমরা যে এখানে ক্লাস করতেছি, এখানে কিন্তু আমরা ইচ্ছা করলে টিম গ্রাউন্ড রুল সেট করতে পারি, তাই না? যেমন একটা গ্রাউন্ড রুল হতে পারে যে আমরা 8টায় ক্লাস শুরু হবে, আমরা 8টার আগেই ক্লাসে জয়েন করবো বা 8টার সময় জয়েন করবো। তারপরে একটা হতে পারে যখন এনি কোশ্চেন্স আমাদের মাথায় আসবে আমরা উই ক্যান আস্ক কোশ্চেন্স। তারপরে একজন যখন কথা বলছে তখন আসলে আরেকজনকে আমরা তখন তাকে স্কোপ দেবো কথা বলার। তারপরে আমি যখন কোনো পার্সোনাল ফোন আসবে বা কোনো পার্সোনালি কথা বলবো তখন যাতে আমি নিজেকে মিউট করে রাখি। আর যখন আমরা কথা বলবো তখন আসলে একটা এক্সপেকটেশন হচ্ছে যে সবাই ভিডিও অন করে অন্তত কথা বলি, যাতে আসলে আমরা সবাই সবাইকে দেখতে পারি এবং ফেসটা মানে আরো কানেক্টেড মনে করতে পারি। সো এগুলা কিন্তু আমাদের জন্য গ্রাউন্ড রুল সেট করতে পারি, ঠিক আছে? এবং সবাইকে রেসপেক্ট করা, সেটা আমাদের গ্রাউন্ড রুলের মধ্যে থাকবে। ওকে, সো লেটস সি। সমস্ত ওয়ার্কিং এগ্রিমেন্ট, গ্রাউন্ড রুলস, কোর ভ্যালুস এই সবগুলোকে রাখা হয় একটা ডকুমেন্টে। সেই ডকুমেন্টের নাম হচ্ছে টিম চার্টার, ঠিক আছে? টিম চার্টারে সব রাখি আমরা। সো লেটস সি টিম চার্টারে আমরা কি কি রাখবো এবং এই টিম চার্টার যখন তৈরি হবে, হ্যাঁ, তখন আসলে কি করতে হয়? কারো কি আইডিয়া আছে যে আমরা যখন টিম চার্টার তৈরি করবো তখন আসলে এটা কে তৈরি করবে? প্রজেক্ট ম্যানেজার একা বসে বসে নাকি সবাইকে মিলে? টিম মেম্বার তৈরি করবে, মানে সবাই মিলে করবে, তাহলে কি হবে? বাই ইন পাওয়া যাবে, সবার সাপোর্ট পাওয়া যাবে। আমি যদি পুশ করি, কমান্ড এন্ড কন্ট্রোল করার চেষ্টা করি, তাহলে কিন্তু এই ধরনের নলেজ ওয়ার্কের টিম বা আমাদের যে প্রজেক্ট টিম চাচ্ছি, যেটা টেম্পোরারিলি একসাথে হয়েছি আমরা এবং প্রজেক্ট শেষে আবার চলে যাব, সো তাদের মধ্যে কিন্তু মানে নিজেরাকে বানাতে হবে, নিজেরা মিলে আমরা তৈরি করবো এটা। এবং তখন যে টেকনিকটা ইউজ করবো সেটা হচ্ছে ব্রেন স্টর্মিং। সো দেখেন, টিম নর্মস আমরা সেট করবো। আমরা আসলে কি এক্সপেক্টেড টিম বিহেভিয়ার চাচ্ছি সবার কাছ থেকে, সেটা শুরুতেই করতে হবে, প্রত্যেকটা শুরুতে। এই জন্য আমাদের কিন্তু সেকেন্ড কাজটাই হচ্ছে টিম নর্মস বা টিম চার্টার তৈরি করা। এবং এটা আমাদের কি হেল্প করবে দেখেন, আমরা কিভাবে মিটিং করবো, কিভাবে কমিউনিকেশন হবে, কনফ্লিক্ট যদি রেইজ হয় তাহলে কিভাবে আমরা কনফ্লিক্ট ম্যানেজ করবো, কি কি শেয়ার্ড ভ্যালুস আমরা টার্গেট করে বা ধারণ করে আমরা প্রজেক্টে কাজ করবো। শেয়ার্ড ভ্যালুস যেমন স্কার টিমের কয়টা ভ্যালু ছিল, কারো মনে আছে? স্কাম টিমের কয়টা ভ্যালু ছিল? স্কাম টিমের 5টা। 5 ভ্যালুস ছিল। তারপরে এক্সপিরিয়ে কিন্তু আমরা 5টা না 6টা ভ্যালুস দেখেছিলাম। আর অ্যাজাইলের ভ্যালু কয়টা? অ্যাজাইলের 4টা ভ্যালুস। 4 অ্যাজাইলের ভ্যালুস হচ্ছে 4টা। আচ্ছা, তাহলে আমরা কিন্তু আমাদের প্রজেক্টের জন্য, আমাদের টিমের জন্য কিন্তু আমরা শেয়ার্ড ভ্যালু সেট করতে পারি। এবং সেই জায়গাতে আমি পিএমআই, আমরা চাইলে পিএমআই কোড অফ এথিক্স, ইমরুল ভাই আপনার ওখান থেকে বাচ্চাদের শব্দ আসে প্রায়, একটু আপনাকে মিউট করে রাখতে হবে। আচ্ছা, ডিসিশন মেকিং, যেটা আমি বলতেছিলাম যে কোড অফ এথিক্স, যে কোড অফ এথিক্সে 4টা ভ্যালু আছে পিএমআই। হ্যাঁ, আমি তো পারি, কিন্তু এটা বারবার যদি মিট করতে থাকি তাহলে তো আসলে ক্লাস থেকে ডিস্টার্ব হবে। অনেক সময় আপনাকেও করতে হবে আসলে কিছু। হ্যাঁ হ্যাঁ, আমি করি, কিন্তু নিজে যদি জ্ঞান না হয় তাহলে আসলে সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই যে আমি কোড অফ এথিক্স থেকে কিন্তু হেল্প নিতে পারি যে আমার ভ্যালু কি সেট করব। পিএম এর 4টা ভ্যালুজ আছে। প্রফেশনালি আমরা চাচ্ছি যে যারা প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজ করবে তারা 4টা ভ্যালু যাতে ফলো করে। তো সেই 4টা ভ্যালুর নেক্সট স্লাইডে আমি যাচ্ছি। তারপর হচ্ছে ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং কিন্তু অলওয়েজ এরকম হবে না যে আমরা 100% সবাই এগ্রি করবো কোনো ব্যাপারে। সো যদি কোনো কনফ্লিক্ট হয় বা আমরা সবার ভোট পাচ্ছি না, তাহলে আমরা কিভাবে আসলে ডিসিশন মেক করবো। তো সেটারও আমরা কিন্তু এখানে লিখে রাখতে পারি যে আমরা কি টেকনিকটা ইউজ করবো। অনেক টেকনিক আছে, অ্যাজাইলে কিছু স্পেশাল টেকনিক ইউজ করা হয়, আর প্রেডিক্টিভ প্রজেক্টে অন্য ধরনের টেকনিক ইউজ করা হয়। কিন্তু আমরা যেহেতু 2টা টেকনিকই শিখবো, আমরা যে কোনো টেকনিক ইউজ করতে পারি।
সো পিএমআই কোড অফ এথিক্সে 4টা ভ্যালুজ এর কথা বলা আছে। রেসপন্সিবিলিটি, তার মানে আমরা যে প্রজেক্টের দায়িত্বটা নিলাম, হ্যাঁ, তার মানে কি আমরা রেসপন্সিবল। সো আমি যাতে ওটাকে ওন করি এবং সেটা যাতে, হ্যাঁ, কাজ করার চেষ্টা করি যে আমি যে দায়িত্বটা নিয়েছি সেটা যেন ঠিকমতো ডেলিভারি দিতে পারি। রেসপেক্ট ছাড়া তো আসলে কোনো টিম সাস্টেইন করতে পারবে না, তাই না? একে অপরের যদি রেসপেক্ট না থাকে। ফেয়ারনেস, আমাদের সমস্ত ডিসিশন মেকিং এ সব কাজে ফেয়ারনেস দেখাতে হবে। নাহলে আপনার অ্যাজ এ টিম আপনি যদি লিডার হন কিন্তু আপনি যদি ফেয়ার বিহেভ না করেন, তাহলে কিন্তু লোকজনের কাছ থেকে কিন্তু আপনি ট্রাস্ট পাবেন না, রিলেশনশিপ তৈরি হবে না। অনেস্টি থাকতে হবে, আপনার সমস্ত ডিলিংসে অনেস্টি থাকতে হবে, স্পেশালি যখন পারচেজ করবেন, প্রকিউরমেন্ট করবেন, বাইরের সাথে কমিউনিকেট করবেন, টিমের মধ্যে অনেস্টি থাকতে হবে। সো আমি কিন্তু আগেও বলেছিলাম যে পিএমআই কোড অফ এথিক্স এই যে 8 পেজের একটা ডকুমেন্ট আছে, এখানে আপনারা ক্লিক করলেই যেতে পারবেন। সেই ডকুমেন্টটা অবশ্যই একবার পড়তে হবে, ঠিক আছে? একবার পড়তে হবে, কারণ ওখান থেকে অনেক সময় প্রশ্ন আসে। সো সবাই একবার অন্তত পড়বেন ওইটা। এখানে যে 4টা ভ্যালুজ আছে, ওই কোড অফ এথিক্স আসলে এইভাবে লেখা। রেসপন্সিবিলিটিকে 2 ভাগে ভাগ করা আছে, রেসপেক্টকে 2 ভাগে ভাগ করা আছে, ফেয়ারনেসকে 2 ভাগে, অনেস্টিকে 2 ভাগে ভাগ করা আছে। মানে কোড অফ এথিক্সের 8 পৃষ্ঠার ডকুমেন্ট। একটাকে বলা হয় ম্যান্ডেটরি এক্সপেকটেশন, ম্যান্ডেটরি, একটা হচ্ছে অ্যাসপিরেশন। ম্যান্ডেটরি মানে হচ্ছে মাস্ট, আর হচ্ছে শুড। অ্যাসপিরেশনাল মানে হচ্ছে শুড। প্রতিটাতেই বলা আছে যে আমি যখন রেসপন্সিবিলিটি নেব এজ এ প্রজেক্ট ম্যানেজার বা একটা প্রজেক্ট টিমে কাজ করবো, তখন আসলে আমার কি কি মাস্ট এক্সপেকটেশন আছে ইথিক্স এর পার্সপেক্টিভে এবং প্রফেশনাল কন্ডাক্টের পার্সপেক্টিভে, সেটা কিন্তু একদম পয়েন্ট আউট করে বলা আছে 1 2 3 এভাবে। আবার কি কি শুড, সেটা আমাদেরকে ওখানে বলা আছে। এভাবে প্রতিটা, হ্যাঁ, ভ্যালুজ এর এগেইনস্টে কিন্তু ম্যান্ডেটরি এবং অ্যাসপিরেশনাল এক্সপেকটেশন বলা আছে। সো আমরা যারা পিএমপি দেব বা পিএমপি হব, সবাই কি ওটা ফলো করা ম্যান্ডেটরি, সবার জন্য ম্যান্ডেটরি। এবং ওখান থেকে আমরা আসলে আইডিয়া নিতে পারি যখন আমাদের টিমের আমরা কোড ভ্যালু সেট করি। আর আমি যেটা বলেছিলাম, টিম চার্টার হচ্ছে একটা ডকুমেন্ট, যেখানে আসলে আমরা কি করব, ডকুমেন্ট কিন্তু আমরা একটা শব্দ বলি, এসএলএ। কি বলি ডকুমেন্টকে একটা টার্ম ইউজ করা হয়, এসএলএ, ডকুমেন্ট, আর্টিফ্যাক্টস, রাইট? সো এই টার্মটা কিন্তু আমরা আরো বেশি দেখবো। এবং পিএমবক্স 7 এ কিন্তু এবার ডকুমেন্টের চেয়ে আর্টিফ্যাক্ট শব্দটা বেশি ইউজ করা হয়েছে, কারণ আসলে অ্যাজাইল টিম এটাকে অনেক বেশি পপুলারাইজ করছে এবং এটা সব জায়গায় বেশি ইউজ হয়। সো আমরা এখনো এই জায়গায় আমাদের প্রেজেন্টেশন স্লাইডে এবং আমাদের স্টুডেন্ট ম্যানুয়ালে অনেক জায়গায় আমরা আর্টিফ্যাক্ট শব্দটা পাবো। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি ডকুমেন্ট। হ্যাঁ, সো টিম চার্টার হচ্ছে একটা ডকুমেন্ট যেখানে আমাদের কোর ভ্যালুস, টিম চার্টারে যে যা পয়েন্টগুলো আমরা বললাম সবগুলো লেখা থাকে টিম চার্টারে। এবং এখানে আরেকটু এই কথাগুলি আরেকটু অন্যভাবে বলা আছে যে আমরা টিম চার্টারে কি লিখবো, শেয়ার্ড ভ্যালুস, যেটা আমরা নিজেরা ডিসকাস করে ফাইনালাইজ করলাম, সেটা আমাদের কোর ভ্যালুস। কমিউনিকেশন কিভাবে করবো আমরা আমাদের টিমের ভিতরে এবং আউটসাইড দ্য টিম, এবং যদি কোনো টুল ইউজ করি আমরা, ধরেন আউটলুক ইউজ করবো কিংবা ক্যালেন্ডার ইউজ করবো, তো সেই টুলগুলোর মেনশন থাকবে যে আমরা টুলগুলো কি ইউজ করবো। তারপরে ডিসিশন মেকিং গাইডলাইন্স কি থাকবে, কনফ্লিক্ট যদি হয় সেটা কিভাবে রিজলভ করবো আমরা। একটু মনে রাখি এই কনফ্লিক্ট নিয়ে কিন্তু একটা চ্যাপ্টারই আছে আমাদের, পরে আমরা আলোচনা করবো একটা চ্যাপ্টার। তারপরে মিটিং কিভাবে আমরা, মিটিং এর অ্যাটিটিউড কি হবে সেটা আমরা এখানে বলে দেবো। তারপরে আরো যদি ক্রাইটেরিয়া রাখতে চান, যেমন আমাদের শেয়ার্ড আওয়ার্স কি হবে, হ্যাঁ, যখন আমরা মানে একজন একজনের সাথে মিটিং করবো, যেমন ডেইলি স্ক্যাম কখন হবে, তারপরে ইমপ্রুভমেন্ট অ্যাক্টিভিটিস, তার মানে কি রেট্রোস্পেক্টিভ কখন হবে, সেটার প্ল্যান সবকিছু এখানে বলা থাকবে। তারপর আরেকটা আমি এখানে অ্যাড করছি এক্সট্রা, সেটা হচ্ছে যে আমরা আগের স্লাইডে পেয়েছিলাম যে নলেজ শেয়ারিং করতে হবে টিমের মধ্যে, উইদিন দ্য টিম। তো নলেজ শেয়ারিংটা কখন হবে, কি মেথডে আমরা নলেজ শেয়ার করবো এবং কি কি টেকনিক ইউজ করবো। মনে আছে আমরা কিছু টেকনিক বলছিলাম, 4L, তারপরে বলেছিলাম ESVP, মনে আছে না? 4L, ESVP, তারপর বলছিলাম WWW, তারপর আরেকটা কি বলেছিলাম, কিপ, স্টপ, স্টার্ট, তাই না? কিপ, স্টার্ট, স্টপ, এই ধরনের কিন্তু আমরা বলেছিলাম। ঠিক আছে, সো এইখানে আমরা কিন্তু ডিসাইড করবো যে আমরা কি করবো। আচ্ছা, এরপরে আসছে গ্রাউন্ড রুলস, ক্লিয়ার এক্সপেকটেশন রিগার্ডিং দ্য কোড অফ কন্ডাক্ট ফর টিম মেম্বার্স। কোড অফ কন্ডাক্ট কি হবে সেটাকে আমরা বলতেছি গ্রাউন্ড রুলস, সেটা কিন্তু টিম চার্টারে থাকবে। মানে আমরা একদম
মানে গাইডলাইন বলে দেবো যে আমাদের হচ্ছে টিমের মধ্যে যে বিহেভিয়ার হবে, কোড অফ কন্ডাক্ট, সেটা কি হবে। ওর বাইরে আমরা যাওয়া যাবে না। আমরা অনেক সময় ছুঁই না, প্লেয়ারদেরকে জিজ্ঞাসা করতে বলে যে এটা আসলে কোড অফ কন্ডাক্টের বাইরে, আমি কোনো কমেন্ট করবো। সো সেই জিনিসগুলোতে ক্লিয়ারলি মেনশন করা থাকতে হবে। তাহলে বেনিফিট কি হবে? সেটস পারফরম্যান্স এন্ড কমিউনিকেশন এক্সপেকটেশন, ডিক্রিজ রিস্ক অফ কনফিউশন, ইমপ্রুভস টিম পারফরম্যান্স। আর আমরা যখন এই যে কনফ্লিক্ট হবে বা ডিসিশন মেকিং এর প্রবলেম হবে, তখন কি হবে? আমরা আসলে নেগোশিয়েট করার চেষ্টা করব টিমের মধ্যে বা আউটসাইড দ্য টিম। এবং সেই নেগোসিয়েশনটা সবসময় মনে রাখতে হবে, যখন আমরা কোনো নেগোসিয়েশনে যাই আমাদের কিন্তু একটা ফোকাস থাকতে হবে যেটা এটা কনসেনসাসে পৌঁছতে পারি এবং উইন উইন সলভ হয়। হ্যাঁ, তাহলে আসলে এটা পজিটিভ হয়, পজিটিভ ভাইব তৈরি হয়। তো সেটা অলওয়েজ মাথায় রাখতে হবে নেগোসিয়েশনে। এবং জেনারেলি কি নিয়ে আমরা নেগোসিয়েশন করতে হবে, দেখা যাবে রোলস এন্ড রেসপন্সিবিলিটিস, কে কোন দায়িত্ব নিবে, কে কোন কাজ করবে। তারপর আমরা প্রায়োরিটিজ করি না, প্রোডাক্ট ব্যাকলগে প্রায়োরিটিজ বা আরো অন্য জায়গায় প্রায়োরিটি হতে পারে, সেটা নিয়ে আমরা নেগোশিয়েট করি। এবং অ্যাসাইনমেন্টস, কাকে কোন কার দায়িত্ব দেওয়া হবে সেটা নিয়ে নেগোশিয়েট হতে পারে। সো নেগোশিয়েশন স্কিল এটা কিন্তু যে প্রজেক্ট ম্যানেজার তারও লাগবে, আর যারা প্রজেক্টে কাজ করছি তাদেরও কিন্তু ভালো নেগোসিয়েশন স্কিল লাগবে। সামনে একটা টপিকে আছে নেগোসিয়েশন নিয়ে। সেই টপিকগুলো কিছুটা মানে একটার সাথে আরেকটা কানেক্টেড, ফলে সবাই এটা মনে করা দরকার করার নাই যে এটা আসলে রিপিট হচ্ছে বা কোথায় কি, এটা মনে দরকার নাই। জাস্ট আমরা জানার চেষ্টা করি যে আসলে কি কি, এটা বেশিরভাগ কিন্তু আমরা সফট স্কিল এবং পাওয়ার স্কিল নিয়ে কথা বলছি। তো কি পাওয়ার স্কিল বা সফট স্কিল আমাদের জানা দরকার অ্যাজ এ প্রজেক্ট লিড এবং টিম মেম্বার হিসেবে, সেটা শুধু ধারণা থাকলে হবে। কিন্তু দেখবেন যে অনেক ডুপ্লিকেশন অফ টপিকস হবে। ইন্টারনাল এন্ড এক্সটার্নাল টিম মেম্বার কমিউনিকেশন, যেটা বললাম যে টিম চার্ট তৈরি করছি, তাহলে এখানে বলা থাকবে যে আমি ভিতরে কিভাবে কমিউনিকেট করবো টিমের সাথে, আর এক্সটার্নালি যখন কমিউনিকেট করবো তখন আসলে কিভাবে করবো। এবং এই জিনিসগুলো কিন্তু অনেক সময় আসবে আপনার অর্গানাইজেশনে থাকে, অর্গানাইজেশনাল প্রসেস থেকে। অর্গানাইজেশনের যে কোনো গাইডলাইন থাকে যে প্রজেক্ট চলার সময় কিভাবে কমিউনিকেট করতে হবে ইন্টারনালি বা এক্সটার্নালি, সেই গাইডলাইনটা অবশ্যই ফলো করতে হবে। প্রজেক্টিভ কনফ্লিক্ট হয় নাকি হয় না? আমরা বলি যে কনফ্লিক্ট ইজ ইনহেভিটেবল। স্টুডেন্ট ম্যানুয়ালে দেখবেন কনফ্লিক্ট চ্যাপ্টার শুরুতেই বলা আছে প্রজেক্টে কনফ্লিক্ট হচ্ছে ইনহেভিটেবল, মানে আসবেই, হবেই। এই যে এখানে দুজন দেখাচ্ছে না, দেখতে পাচ্ছি আমরা, যিনি উপর থেকে তাকাচ্ছেন উনি কি মনে হচ্ছে তার কাছে নাম্বারটা? 6। হ্যাঁ, আর যিনি নিচ থেকে দেখাচ্ছেন ওনার কাছে মনে হচ্ছে 9। সো এরকম কিন্তু ঘটনা ঘটতেই থাকবে থ্রু আউট দ্য প্রজেক্ট। কিন্তু আমাকে কনফ্লিক্টটা যাতে ভালো মতো ম্যানেজ করতে পারি আমরা, তার জন্য আসলে আগে থেকে টিম চার্টারে লিখলে কনফ্লিক্ট গুলো কম হয়। এবং কনফ্লিক্ট যদি দেখেন এখানে দুইটা পয়েন্ট দেওয়া আছে, যে একটা হচ্ছে যদি কনফ্লিক্ট আমরা ভালোভাবে ম্যানেজ করতে পারি তাহলে কি হবে, কি কি বেনিফিট হবে, ঠিক চিহ্ন দেওয়া আছে। দিস টু ইমপ্রুভ আন্ডারস্ট্যান্ডিং, পারফরম্যান্স এন্ড প্রোডাক্টিভিটি। আর যদি ইনএফেক্টিভ হয় কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, তাহলে কি হবে? ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার হবে। বাসায় হাড়ি পাতিল গ্লাস ভাঙছেন? কেউ আছেন যে ভাঙেন নাই, এরকম আছেন? হ্যাঁ, অনেকে এখন মোবাইলও ভেঙে ফেলে নাকি রাগের চোটে। সো ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার কিন্তু হবে যদি আপনার কনফ্লিক্ট মধ্যে রিজলভ না হয়। অ্যানিমোসিটি মানে কি? অ্যানিমোসিটি শত্রুতা, শত্রুতা। হ্যাঁ, শত্রুতা কিন্তু ক্রিয়েট হবে শত্রুতা টিমের মধ্যে। পুয়ার পারফরমেন্স হবে। তারপর হচ্ছে আসলে প্রোডাক্টিভিটি রিডিউস হয়ে যাবে যদি আমরা ইনএফেক্টিভলি কনফ্লিক্ট ম্যানেজ করি। এখন প্রশ্ন হতে পারে কিভাবে কনফ্লিক্ট ম্যানেজ করব, তো সেটা আমরা পড়বো, একটা আলাদা টপিক আছে এবং সেখানে আমরা খুব ডিটেইল। লাস্ট স্লাইড, গাইডলাইন্স। তাহলে এতক্ষণ আমরা যা বললাম সেটা আসলে র্যাপ আপ করা। এস্টাবলিশ গ্রাউন্ড রুলস ইন দ্য টিম চার্টার, focus on core values including accountability, shared expectation and transparency. Then team and project manager respond to violations of the ground rules. এটা কিন্তু আপনার টিম চার্টারে এটা বলা থাকবে যে যদি কেউ রুল ভায়োলেট করে তাহলে এটা আমরা কি অ্যাকশন নেব। For serious violations you may need to remove or replace the offending team member. আসলে কিছু বলতেছিলেন নাকি? হ্যাঁ, বলতেছিলেন না? নয়েজ আসতেছে না, আগে বলছিলাম। সো সেকেন্ড টপিকে আসছে নেগোশিয়েট প্রজেক্ট এগ্রিমেন্টস। আমি বললাম যে নেগোসিয়েশন নিয়ে একটা কিন্তু টপিক আছে প্রজেক্টে। আপনি যেই
হন না কেন, টিম মেম্বার বা প্রজেক্ট ম্যানেজার, আমাদের নানান ধরনের এগ্রিমেন্ট করতে হয় না, নেগোশিয়েট করতে হয় না? আপনার টিমের সাথে, আপনার রিসোর্স ম্যানেজারের সাথে, অন্য মিনিস্ট্রির সাথে, ভেন্ডরের সাথে, সাপ্লায়ারের সাথে, স্পন্সরের সাথে নানান ধরনের কিন্তু এগ্রিমেন্ট করতে হয়, মানে নেগোশিয়েট করতে হয়। সো কি কি বিষয়ে আসলে প্রজেক্টে কাজ করার সময় আমরা নেগোশিয়েট করি তার এখানে একটু আলোচনা আছে। আর আরেকটা হচ্ছে যে আমাদেরকে ভালো নেগোশিয়েটর হতে হবে সবাইকে যারা আমরা প্রজেক্টে কাজ করছি। তাহলে আসলে আমাদের কি কি ডেলিভারেবল টুলস আমরা ইউজ করবো? সার্ভিস লেভেল এগ্রিমেন্ট। আমরা কি নিয়ে আসলে নেগোশিয়েট করি? এগ্রিমেন্ট নিয়ে। সেটাকে অনেক জায়গায় বলা হয় সার্ভিস লেভেল এগ্রিমেন্ট, অনেক জায়গায় আমরা বলি কন্ট্রাক্ট, এমওইউ, তারপর আরো নানান ধরনের নাম আছে। তো এই যে যেমন আমরা কন্ট্রাক্ট যখন সাইন করি, কন্ট্রাক্টের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ টার্মস এন্ড কন্ডিশনস থাকে। হ্যাঁ, সো এই টার্মস এন্ড কন্ডিশন গুলো যে সমস্ত পার্টি এর সাথে ইনভলভ সবার মধ্যে আসলে এগ্রিমেন্ট করে কনসেনসাসে পৌঁছে সেটাকে মানে সেট করতে হবে যাতে কারো কনফ্লিক্ট না হয় এবং আমরা মানে একটা সিঙ্গেল বা শেয়ার্ড গোল নিয়ে প্রজেক্টে মুভ করতে পারি। তারপর পারফরমেন্স রিপোর্ট, আমি কিরকম পারফরমেন্স রিপোর্ট চাই আমার সাপ্লায়ারের কাছ থেকে বা ভেন্ডরের কাছ থেকে বা আমার কন্ট্রাক্টরের কাছ থেকে, সেটা কিন্তু আমাদেরকে এগ্রিমেন্ট করে ঠিক করতে হবে। আপনি এক ধরনের এক্সপেক্ট করতেছেন যে আপনি চাচ্ছেন যে মাইক্রোসফট প্রজেক্টে সুন্দর এস কার্ভের রিপোর্ট দিবে বা আর্ন ভ্যালুর রিপোর্ট দিবে, কিন্তু সে আসলে অন্য রিপোর্ট দিচ্ছে, একটা জাস্ট এক্সেল একটা রিপোর্ট দিচ্ছে যেটা আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে না। সেটা কিন্তু আগে আপনাকে ডিসাইড করে বলতে হবে যে আমি এই ধরনের রিপোর্ট চাই। তারপর রিসোর্স ক্যালেন্ডার। রিসোর্স ক্যালেন্ডার মানে হচ্ছে কোন রিসোর্স কখন অ্যাভেলেবল, আপনার প্রজেক্টে যে রিসোর্স লাগবে তার অ্যাভেলেবিলিটি এনশিওর করার জন্য আসলে আমরা রিসোর্স ক্যালেন্ডার মেইনটেইন করি। আর গো লাইভ ব্ল্যাকআউটস, এটা মানে কি? গো লাইভ ব্ল্যাকআউটস, গো লাইভ মানে কি? আমরা যখন কোন একটা ইমপ্লিমেন্টেশনে যাই তারপর লাইভে চলে যাই। হ্যাঁ, আর ব্ল্যাকআউট মানে তার আগের আমরা কি করি? সবকিছু স্টপ রাখি, আমরা সমস্ত ট্রানজাকশন বন্ধ রাখি। আমরা এখন ব্ল্যাকআউট সিচুয়েশনে আছি কারণ কি এই সময় আসলে আমরা আপডেট করতেছি সিস্টেম বা নতুন ডেপ্লয়মেন্ট করতেছি। তো ওই সময়টা সবকিছু আমরা বন্ধ রাখি, যখন ওটা ডেভেলপমেন্ট হয়ে যায় তখন আমরা গো লাইভে যাই। তো এটাও কিন্তু একটা নেগোসিয়েশনের বিষয়। যখন আপনি এই যে আমাদের এই যে 15 তারিখ আসতেছে, এই যে ছুটি 3 দিন আছে না, শুক্র শনি রবিবার, এই সময় দেখবেন অনেক ব্যাংকেই দেখবেন যে মেসেজ পাবেন যে তারা তাদের এটিএম বুথ বা কোনো সিস্টেম তারা আপডেট করবে। কারণ কি? যেহেতু একটা বড় ছুটি পাওয়া গেছে এর মধ্যে কিন্তু ওনারা ব্ল্যাকআউটে যাবে যাতে কাস্টমার সবচেয়ে কম কি হয়, তারা যাতে কম বদার্ড হয় এবং তারপরে তারা গো লাইভে যাবে। সেই সমস্ত অপরচুনিটিতে আমরা ইউজ করি। তারপর রাতের বেলা, বেশিরভাগ ডেপ্লয়মেন্ট হয় রাতের বেলা যখন আসলে ট্রানজাকশন বা কাস্টমারের ইয়াটা কম থাকে, সেই সময় আসলে আমরা ব্ল্যাকআউটে যাই। সো ব্ল্যাকআউট মানে কিছু সময়ের জন্য সিস্টেমটাকে হল করা, এটা বিভিন্ন প্রজেক্টে হয় আর কি। তো সেটাও কিন্তু আমাদেরকে নেগোশিয়েট করে ঠিক করতে হবে। নেগোসিয়েশন স্কিল আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, এক্সপার্ট জাজমেন্ট আমরা ইউজ করব। আর লেসন লার্ন, লেসন লার্ন মানে কি? তার মানে এই যে নেগোশিয়েট করতে গিয়ে আমরা অনেক কিছু শিখবো বা আগে কেউ এই ধরনের কাজ করে আসছে তাদের কাছ থেকে যে আমরা লেসন লার্ন পেয়েছি সেটা আমরা ইউজ করব। সো প্রজেক্ট এগ্রিমেন্ট অবজেক্টিভ, কেন আসলে আমরা মানে শেয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং হবে প্রজেক্টের সমস্ত এগ্রিমেন্টে? Reporting and verification criteria for objectives are an important part of the project agreement. এবং এখানে সব আলোচনায় কিন্তু আমরা ট্রেডিশনাল এবং অ্যাজাইলের কিছু কিছু আলাদা দেখবো যে অ্যাজাইলে কিভাবে করা হয়, ট্রেডিশনাল প্রজেক্টে কিভাবে করা হয়। ফলে আমরা কিন্তু অ্যাজাইলে মোটামুটি সবই কভার করে আসছি, 2-3টা ক্লাস হচ্ছে শুধু অ্যাজাইলের উপরে। সো আমরা যখন আসলে কোনো এগ্রিমেন্ট ঠিক হয়েছে কিনা বা কোনো অবজেক্টিভ ঠিক মতো মিট হয়েছে কিনা সেটা ট্রেডিশনাল প্রজেক্টে আমরা কি করি, প্রতিটা ডেলিভারেবলের যে অবজেক্টিভ থাকে সেটা আমরা কিসের দ্বারা ইয়া করি, ভেরিফাই করি যে আমাদের আসলে অ্যাকসেপ্টেন্স মানে আমাদের সেটা আমরা ডেলিভারটা আমরা পেয়েছি কিনা বা অবজেক্টিভটা মিট হয়েছে কিনা সেটা করি হচ্ছে আমরা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া থ্রুতে। অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া প্রতিটা ডেলিভারেবলের এগেইনস্টে আমরা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া সেট করি, যেটা করব আমরা আসলে স্কোপ চ্যাপ্টার সামনে আসবে তখন আসলে আমরা ক্রাইটেরিয়া সেট করি ট্রেডিশনাল প্রজেক্টে, এবং সেইটা সাথে ভ্যালিডেট করে আমরা লাস্টে কাস্টমার সিগনেচার দিয়ে প্রোডাক্টটাকে ডেলিভারি দিই। আর অ্যাজাইলে মনে আছে, অ্যাজাইলে কিন্তু আমরা 3টা জিনিস ইউজ করি।
একটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, একটা করে ডেফিনেশন অফ রেডি, একটা হচ্ছে ডেফিনেশন অফ ডান। মনে আছে টার্মগুলো? হ্যাঁ, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া DOR বলেছিলাম, একটা হচ্ছে DOD। সো অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া জেনারেলি থাকে প্রতিটা স্টোরির পিছনে, আর ডেফিনেশন অফ রেডি থাকে শুরুতে। আমরা যখন ইটারেশন প্ল্যানিং করছি তখন আসলে সব চেক লিস্ট আমরা চেক করে দেখি যে আমরা আমাদের টিম রেডি কিনা কাজ শুরু করার জন্য, আর কোনো কনফিউশন, কোনো কোশ্চেন্স, কোনো এস্টিমেশন কিছু বাকি নাই। সেটা হচ্ছে ডেফিনেশন অফ রেডি। আর ডেফিনেশন অফ ডান তৈরি হবে শুরুতে, কিন্তু এটা আমরা চেক করবো কখন? ইটারেশন রিভিউতে চেক করে দেখবো যে আমাদের ডেফিনেশন অফ ডান ক্রাইটেরিয়া সাবমিট করেছে কি। সো এই তিনটা আসলে ম্যানেজ করা হয় অ্যাজাইল। আর ট্রেডিশনাল প্রজেক্টে শুধু অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া দিয়ে অ্যাকসেপ্টেন্স দেখা হয় এবং সেটা লেখা থাকে একটা ডকুমেন্টে। সেই ডকুমেন্টটার নাম হচ্ছে, আমরা পরে করব, সেটার নাম হচ্ছে প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট। এখানে আসলে প্রতিটা ডেলিভারেবল বলা থাকে এবং তাকে আমরা কিভাবে অ্যাকসেপ্ট করবো তার অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া বলে। সো এটা কি এগ্রিমেন্ট করে আমরা কিন্তু সব জায়গায় বলেছি যে অ্যাজাইলে যখন আমরা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া সেট করতেছি, DOR সেট করতেছি, ডেফিনিশন অফ ডাউন সেট করতেছি, সবাই কি একা করা হচ্ছে নাকি সবাই মিলে? প্রোডাক্ট ওনার, স্ক্রাম মাস্টার, কাস্টমার এবং টিম সবাই মিলে কিন্তু ডিসাইড করছি। তো এটা কিন্তু সবার কনসেনসাস লাগবে। এই জন্য আমরা কিন্তু যে এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করতেছি চ্যাপ্টারটাতে। আচ্ছা, এবার আসি কিছু এগ্রিমেন্টের এক্সাম্পল দেওয়া আছে, যেমন কন্ট্রাক্টস হচ্ছে ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ এগ্রিমেন্টস, তাই যেটা আসলে এক্সটার্নাল কাস্টমারের সাথে আমরা কাজ করি। তারপর মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, তারপর সার্ভিস লেভেল এগ্রিমেন্ট থাকে ভেন্ডরের সাথে, সাপ্লায়ারের সাথে, ইভেন অনেক সময় ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট SLA থাকে। তো সেটা কিন্তু এক ধরনের এগ্রিমেন্ট যেটা আসলে নেগোশিয়েট করে সেট করতে হবে। এটার সাথে অভিজ্ঞতা আছে আমাদের লেটার অফ ইন্টেন্ট অথবা লেটার অফ এগ্রিমেন্ট, LOI বলা হয় বা LOA। এই জিনিসটা কি কারো জানা আছে? LOI মানে কি? ইচ্ছা ব্যক্তকরণ। ইচ্ছা ব্যক্ত করেন, তার মানে অনেক অর্গানাইজেশনে কিন্তু ওয়ার্ক অর্ডার ইস্যু করতে অনেক সময় লাগে, যেহেতু অনেকগুলো সাইন লাগে, অ্যাপ্রুভাল লাগে, একটা মানে স্টেপস আছে। তো এদিকে আমাদের কাজটা শুরু করা দরকার। তখন আমরা ভেন্ডরকে জানাই দিই একটা অফিসিয়াল ফর্মাল লেটারে যে আমরা কাজ শুরু করতে ইচ্ছুক, কাজ করবোই, তোমাদেরকে দিয়ে করবো, তোমরা প্রিপারেশন শুরু করো, আমরা এর মধ্যে তোমাদেরকে ওয়ার্ক অর্ডার ম্যানেজ করছি। এটা ওই লেটার অফ অ্যাকসেপ্টেন্স এর আগে একটা সাময়িক দেওয়া হয়, যারা পার্টিসিপেটেড বিডার যারা, তাদের সবাইকে এটা জানানো হয় যে কে উইন করতে পারে এটা। হ্যাঁ, সেটা মানে ওয়ার্ক অর্ডার পাওয়ার আগে, হ্যাঁ, ওয়ার্ক অর্ডার দেওয়ার আগে, ঠিক আছে। এটা সাধারণত সার্ভিস সেক্টরে। আচ্ছা, এরপর আসি ভার্বাল এগ্রিমেন্টস। এটাও এক ধরনের এগ্রিমেন্ট হতে পারে, ভার্বাল এগ্রিমেন্ট, কিন্তু আমরা এগুলো থেকে আসলে বাঁচার চেষ্টা করবো যে ভার্বালি আসলে এগ্রিমেন্ট করা প্রজেক্টে উচিত না। আমরা চাবো অলওয়েজ রিটেন যাতে কিছু হয়। ইমেলের থ্রুতেও এগ্রিমেন্টে বুঝতে পারি আমরা, ঠিক আছে। ভাইয়া, যে লেটার অফ এগ্রিমেন্টটা কি MOU এর আগে হতে হবে না পরে হতে হবে? কোনো ধরনের বাধ্যবাধকতা আছে? এমএও তো আলাদা জিনিস, আসলে এমএও তো ডিফারেন্ট হতে পারে। এমএও যেমন আমাদের 2-3টা ভেন্ডর একটা কাজে পার্টিসিপেট করতেছে, তাদের মধ্যে এমএও হতে পারে। আবার আমার সাথে এমএও হতে পারে, অ্যাজ এ বায়ার আমার সাথে এমএও হতে পারে। সো এটার সাথে এটার রিলেশন আসলে ডিফারেন্ট। এটা হচ্ছে যে আমার কাজের ইন্টেন্টটা বোঝানোর জন্য, যেহেতু অফিসিয়াল ওয়ার্ক অর্ডার দিতে সময় লাগবে, তার আগে আমরা একটা অফিসিয়াল সাইন দিয়ে, জেনারেলি দেখা যায় যে লজিস্টিক বা প্রোকিউরমেন্টের যিনি হেড, উনি সাইন দিয়ে একটা লেটার ইস্যু করেন যে আপনারা প্রিপারেশন শুরু করেন, আমরা আপনাদের কাজটা দিচ্ছি। নাহলে হয় কি সময় দেরি হয়ে যায়, যারা কাজ শুরু করবে তাদের প্রিপারেশন একটা টাইম আছে, কাজটা ফাস্টার করা যায়। আচ্ছা, অলওয়েজ এম টু রিচ এগ্রিমেন্ট ডিউরিং নেগোসিয়েশনস, ঠিক আছে। এমন ভাবে আমরা এগ্রিমেন্ট করব যাতে আমরা এগ্রিমেন্টে বুঝতে পারি, কনসেনসাসে বুঝতে পারি, এবং অলওয়েজ ফোকাস করব সবারই যাতে স্বার্থ রক্ষা পায়, যেটাকে আমরা বলি উইন উইন সলিউশন। তাহলে আসলে সবচেয়ে ভালো রেজাল্ট হবে। আর জেনারেলি যখন দেখবেন যে এরকম কন্ট্রাক্ট নিয়ে আমরা কোনো এগ্রিমেন্ট করতেছি, এমএও নিয়ে করতেছি এগ্রিমেন্ট, তখন আসলে লিড দেয় কে? প্রকিউরমেন্ট স্পেশালিস্ট, তাই না? প্রাইভেট সেক্টর প্রকিউরমেন্ট ম্যানেজাররা, যারা প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে কাজ করে। আর আমাদের গভর্নমেন্ট সেক্টরে যারা আসলে প্রকিউরমেন্ট স্পেশালিস্ট, প্রকিউরমেন্ট এক্সপার্ট, প্রকিউরমেন্ট কনসালটেন্ট, তারা লিড দেয়। কিন্তু প্রজেক্ট ম্যানেজার এবং প্রজেক্ট টিমকে কিন্তু নেগোসিয়েশনে পার্টিসিপেট করতে হয়, কারণ তারা আসলে টেকনিক্যাল নো হাউটা জানে, তারা প্রজেক্টে কি চাচ্ছে সেটা তারা জানে। তো প্রকিউরমেন্ট টিম লিড দিবে, কিন্তু আমরা
কিন্তু পার্টিসিপেট করি হচ্ছে, হ্যাঁ, যেহেতু টেকনিক্যাল বা আরো অনেক বিষয় থাকতে পারে যেটা আমরা যে ভালো জানি। সো আমাদের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা আমাদের প্রজেক্টের জন্য সেটা আমরা প্রকিউরমেন্ট ম্যানেজার লিড দেয়, কিন্তু আমরা কিন্তু পার্টিসিপেট করি। সো এটা মনে রাখতে হবে। ফলে আমাদের কিন্তু যাদের অভিজ্ঞতা আছে, এখানে কি সবারই প্রকিউরমেন্টের অভিজ্ঞতা আছে? প্রকিউরমেন্ট কিন্তু একটা চ্যাপ্টারে আছে, বড় একটা চ্যাপ্টার আছে, আমরা পরে আলোচনা করব। সো প্রকিউরমেন্ট যারা জানি আমরা প্রকিউরমেন্টে ইনভলভ, বড় বড় প্রকিউরমেন্টে কাজ করছি, তার জন্য খুব মানে মজার বা অলরেডি সব জানা। আর যারা করি নাই, স্পেশালি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে দেখা যায় এটা খুব একটা করা হয় না, প্রকিউরমেন্টের কাজে ইনভলভ হওয়া হয় না। সো তাদের জন্য আরো একটু ডিটেল করতে হবে। সো কোথায় থেকে পড়তে হবে আমি বলে দেবো, সেটা যখন আমি প্রকিউরমেন্ট চ্যাপ্টার পড়াবো। আচ্ছা, অ্যাজাইলে কি করা হয়? অ্যাজাইলে মনে রাখতে হবে যে প্রোডাক্ট ব্যাকলগ তৈরি করি আমরা, তাই না? এবং ব্যাকলগটা কি মনে আছে? ব্যাকলগে যে আইটেম গুলো সেটা কিন্তু একটা ফিক্স না, বরঞ্চ আমরা বলি আইটেম গুলো আসলে প্লেস হোল্ডারে আছে, টপ প্লেসে আছে, সেকেন্ড থার্ড এরকম প্লেসে আছে। এবং এটা কিন্তু ভ্যালুর উপর ডিপেন্ড করে, কম্পিটিটিভ অ্যাডভান্টেজের উপর ডিপেন্ড করে কি হতে পারে, প্রায়োরিটি কিন্তু শিফট হতে পারে। হ্যাঁ, সো এটা মাথায় রাখতে হবে যে আসলে এক্সাক্ট ডেলিভারেবলস উইল ভেরি অ্যাজ দ্য কাস্টমার মডিফাইজ, অ্যাডস এন্ড প্রায়োরিটাইজ আইটেমস ইন দ্য প্রোডাক্ট ব্যাকলগ। সো তার মানে কিন্তু অ্যাজাইল কন্ট্রাক্ট, এটা নিয়ে আমরা কন্ট্রাক্টে পড়বো যে অ্যাজাইল কন্ট্রাক্ট কিন্তু একটু ডিফারেন্ট দেন হচ্ছে ট্রেডিশনাল ফিক্সড কন্ট্রাক্ট। সো অ্যাজাইলের কিন্তু এরকম অপশনস থাকে যে আমরা একটা টার্গেট প্রাইস সেট করি বা ফিক্সড প্রাইস সেট করি, ওর মধ্যে আমি ইচ্ছা করলে যে কোনো রিকোয়ারমেন্ট চেঞ্জ করতে পারি। আর আমাদের ট্রেডিশনাল প্রজেক্টে আমরা রিকোয়ারমেন্ট ফিক্স করে ফেলি, তাই না? রিকোয়ারমেন্ট ফিক্স এরকম থাকে যে ফিচার ফিক্স, তারপরে অন্য কিছু। আর অ্যাজাইল প্রজেক্টে ফিচারটা বাড়তে থাকবে, কিন্তু আমরা কোনো একটা টার্গেট প্রাইস ফিক্স করে ফেলি, ওর মধ্যে আসলে আমরা যে কোনো ফিচার চেঞ্জ করতে পারি, মুভ করতে পারি, এরকম করতে পারি। এবং আমরা এটা বললাম যে মানে যে কোনো অ্যাজাইল, এটা যে বললেন যে আসলে যে কোনো বিজনেস অর্গানাইজেশন যারা সাপোর্ট করবে অ্যাজিলিটি রেসপেক্টে, তো এটা কিভাবে সম্ভব? সে তার প্রাইস নেগোসিয়েশন এবং ভ্যারি করবে উইথ রেসপেক্ট টু ডিও আর ডিওডি। কিভাবে কন্ট্রাক্ট করবে? অ্যাজাইল কন্ট্রাক্ট কিন্তু ডিফারেন্ট, এটা ট্রেডিশনাল প্রজেক্টের কন্ট্রাক্ট স্টাইলগুলো ইউজ করা হয়। হ্যাঁ, প্রায় 7-8 ধরনের কন্ট্রাক্ট টাইপ আছে অ্যাজাইলে, যেটা আসলে ইউজ করা হয় সেটা কিন্তু ইয়াতে আছে, অ্যাজাইল প্র্যাকটিস গাইডের চ্যাপ্টার নম্বর 6 এ আছে। আর আমি প্রকিউরমেন্ট চ্যাপ্টারে পড়াবো, প্রকিউরমেন্ট চ্যাপ্টারে অ্যাজাইল কন্ট্রাক্ট নিয়ে আলোচনা করব, তখন হয়তো আমরা একটু ডিসকাস করতে পারি যে আসলে অ্যাজাইল কিভাবে কন্ট্রাক্ট হয়। আর ট্রেডিশনালি আমরা কিভাবে করি, ওই যে আমরা একদম কেপিআই সেট করা থাকে, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া সেট করা থাকে, সেটা আমরা তার সাথে মিলে আমরা অ্যাকসেপ্ট করি। আচ্ছা, যারা কন্ট্রাক্ট নিয়ে কাজ করেছি, যে কোনো কন্ট্রাক্টে কিন্তু দেখবেন যে এই সমস্ত পয়েন্টস গুলো থাকে, তাই না? কন্ট্রাক্ট চ্যাপ্টারে আমরা আবার সেই এই পয়েন্টগুলো নিয়ে আবার আলোচনা করি একবার, মানে প্রকিউরমেন্ট চ্যাপ্টার। যারা প্রকিউরমেন্ট নিয়ে কাজ করেছে, যে কোনো একটা প্রকিউরমেন্ট ডকুমেন্ট যদি খোলা হয়, একটা ভালো মানে কম্প্রিহেনসিভ প্রকিউরমেন্ট ডকুমেন্ট, দেখবেন যে এই সমস্ত আইটেমস গুলো ওখানে আছে। সো প্রথম যে আইটেমটা সেটা কি? এসওডব্লিউ। আমরা আসলে কি কাজ করতে যাচ্ছি কন্ট্রাক্টে, হ্যাঁ, ক্লিয়ারলি মেনশন কথা বলে আমরা কি চাচ্ছি, হোয়াট আর আওয়ার বেসিক ডেলিভারেবলস, আমাদের স্কোপ অফ ওয়ার্ক কি। আবার এটাকে অনেক সময় আমরা টরও বলে থাকি না, টার্মস অফ রেফারেন্স বলে থাকি, যে আমাদের এটা অনেক সময় সার্ভিস ইউজ করা হয়, সার্ভিসের টর কথাটা। আর ওখানে ইয়া কি বলে, স্কোপ বা সার্ভিসে আমরা টর ইউজ করি। আর আমরা যখন অন্য জায়গায় যেমন গুডস ম্যাটেরিয়াল এরকম কিছু, তখন আমরা আসলে স্টেটমেন্ট অফ ওয়ার্ক করি। এরকম একদম আলাদা ভাগ করতে হবে এরকম কিছু নাই, এরকম যেহেতু মেনশন নাই, আমরা জাস্ট মনে রাখি যে মানে আমরা এটাকে স্কোপ অফ ওয়ার্ক, আমাদের বইয়ে সবসময় স্কোপ অফ ওয়ার্ক বলা হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে শিডিউল, কখন আমরা কোন ডেলিভারেবলটা চাচ্ছি ভেন্ডর বা সাপ্লায়ারের কাছ থেকে, সেটার মাইলস্টোন এবং ডেট থাকে, ডেটস। তারপরে পারফরম্যান্স রিপোর্টিং, যেটা বললাম যে রিপোর্টিং আমরা কিভাবে চাচ্ছি সেটাও এগ্রি করতে হবে, সেটা কিন্তু থাকে হচ্ছে কন্ট্রাক্টের মধ্যে। তারপর প্রাইসিং এবং পেমেন্ট টার্মস, এগুলো একদম ক্লিয়ারলি বলা থাকে, ঠিক আছে? কি পরিমাণ টাকা দেওয়া হবে, কখন কি পরিমাণ টাকা দেওয়া হবে, এবং টাকা যখন সে সাবমিট করবে ইনভয়েস, তখন তার সাথে কি ডকুমেন্ট দিতে হবে। বিল অফ কোয়ান্টিটি না, এটা হচ্ছে যে আমি ভেন্ডরকে কিভাবে পে করব, সেটা। তারপরে হচ্ছে ইন্সপেকশন কিভাবে করা হবে, কোয়ালিটি রিকোয়ারমেন্টস কি, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কি কি, সেটা লেখা থাকবে। ওয়ারেন্টি আমরা কিভাবে চাচ্ছি,
কত বছরের কত সময়ের ওয়ারেন্টি যাচ্ছে বা কি কি ওয়ারেন্টি পিরিয়ডের সাপোর্টের মধ্যে থাকবে সেটা, ইনসেনটিভস অর পেনাল্টিজের যদি কোনো ক্লোজ থাকে, ভালো পারফর্ম করলে আমরা ইনসেন্টিভ দেবো, আর যদি খারাপ পারফর্ম করে, যেমন এটাকে আমরা একটা ক্লোজ থাকে সবসময়, তাই না, এলডি বল, লিকুইডিটি ড্যামেজ, যদি টাইমলি আমরা না দিতে পারি ভেন্ডর সাপ্লায়ার, তাহলে কি হবে, পার উইক বা পার মান্থ লিকুইডিটি ড্যামেজ দিতে হবে এত পার্সেন্ট, এরকম বলা থাকে। তারপরে ইন্স্যুরেন্স যদি লাগে সেটা বলা থাকবে, তার প্রভিশন থাকবে। পারফরমেন্স বন্ড সব জায়গায় থাকে তাই না, যে এত পার্সেন্ট টাকা পারফরমেন্স বন্ড দিতে হবে বা ব্যাংক গ্যারান্টি দিতে হবে। সাব কন্ট্রাক্টর আমরা নিতে পারবো কিনা এবং তার প্রসিডিউরটা কি। তারপরে আদার্স টার্মস এন্ড কন্ডিশনস, আরো অনেক টার্মস এন্ড কন্ডিশনস থাকে, এখানে আমরা জাস্ট কিছু মেজর গুলোকে আলোচনা করতেছি। তারপর কন্ট্রাক্টে যদি চেঞ্জ করতে হয় কোনো কারণে, সেটা আমরা কিভাবে করবো, তার প্রসিডিউরটা ওখানে বলা থাকে। আর অবশ্যই কন্ট্রাক্টে একটা জিনিস ম্যান্ডেটরি থাকে, সেটা হচ্ছে কি, টার্মিনেশন ক্লোজ। কখন আসলে কন্ট্রাক্টটা আমরা ক্লোজ করতে পারবো, কি কি ক্রাইটেরিয়া মিট করলে কন্ট্রাক্টটা ক্লোজ হবে। একটা হচ্ছে যে মানে সাকসেসফুলি যদি কন্ট্রাক্টের সমস্ত ক্রাইটেরিয়া মিট হয় তাহলে একটা, আর যদি প্রিমেচুর ক্লোজ হয় তাহলে তার প্রভিশন গুলা কি কি। আর আরেকটা কিন্তু থাকে কন্ট্রাক্টেড, সেটা হচ্ছে ডিসপিউট রেজুলেশন। যদি কোনো কারণে বায়ার এবং সেলারের মধ্যে ডিসপিউট হয় তাহলে কিভাবে আমরা এটা সলভ করবো, আমরা কি মেডিয়েশন ইউজ করবো, আরবিট্রেশন, কোন টেকনিক ইউজ করবো। এই জিনিসগুলো কিন্তু আমরা এটা কিন্তু অনেক সময় লাগে। হ্যাঁ, আমি জাস্ট একটা বড় প্রজেক্ট না, একটা জাস্ট ইআরপি প্রজেক্টের একটা আমরা ভেন্ডরের সাথে নেগোশিয়েট করতেছিলাম, এটা প্রায় 2 থেকে 3 মাস লাগছে। হ্যাঁ, খুব একটা বড় প্রজেক্ট না, বড় বাজেটের না, বাজেট হচ্ছে মাত্র $2 মিলিয়ন। সেটার জন্য কিন্তু এই সমস্ত আইটেমস গুলোকে একদম ফিক্স করার জন্য কয়েকবার মিটিং করে ভেন্ডর সাপ্লায়ারের সাথে আমাদেরকে কিন্তু ফিক্স করতে হয়েছে, যেটা প্রায় 2 থেকে 3 মাস সময় লেগেছে। আচ্ছা, এবার আসলে একটু মজার জিনিস পড়ি, সেটা হচ্ছে যে আমরা বলেছি যে অ্যাজাইলে কিন্তু প্যারাটাইজ করা হয় সবকিছু, তাই না, সিম্পলিসিটি, দ্য আর্ট অফ ম্যাক্সিমাইজিং নট ওভার ডান, এবং আমরা সব জায়গায় কি করি, প্রায়োরিটাইজ করি। এবং প্রায়োরিটাইজিং এর সবচেয়ে এক্সাম্পল কি, প্রোডাক্ট ব্যাকলগ। এখানে আসলে প্রায়োরিটাইজেশনের কিছু টেকনিক নিয়ে আলোচনা করা হয়েছে। এই টেকনিক থেকে পরীক্ষায় একটা প্রশ্ন আসবে, পরীক্ষায় মাল্টিপল রেসপন্স টাইপের একটা প্রশ্ন আসবে এখান থেকে, যে অ্যাজাইলে বা প্রায়োরিটাইজেশন টেকনিক হিসেবে আমরা কি কি টেকনিক ইউজ করতে পারি। ঠিক আছে, সো এখানে একটা এক্সাম্পল হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগ। প্রোডাক্ট ব্যাকলগ যখনই আমরা বলি তার মানে কি, প্রায়োরিটাইজ দিস, তাই না, টপ প্রায়োরিটি গুলো সবার উপরে থাকে, টপে থাকে। ঠিক আছে, তারপরে এইটাতে আমি একটু সবার পরে আসবো, কেন মডেলের সবচেয়ে পরে আসবো, তার আগে অন্যগুলোতে একটু আসি। তারপরে আমরা একটা টেকনিক ইউজ করি মস্কো। কারা কারা জানি মস্কো, মস্কো মানে কি, রাশিয়ার রাজধানী। তার মানে আমরা যখন প্যারাটাইজ করি তখন কিন্তু এই মস্কো টেকনিক ইউজ করা হয়, এটা প্রায় অনেক জায়গায় ইউজ করা হয়, মস্কো অ্যানালাইসিস। রাইট, এখানে লেখা আছে এই যে মাস্ট হ্যাভ, এম দিয়ে হচ্ছে মাস্ট হ্যাভ, তারপরে এস দিয়ে হচ্ছে শুড হ্যাভ, সি দিয়ে হচ্ছে কুড হ্যাভ, আর ডাব্লিউ দিয়ে হচ্ছে ওন্ট হ্যাভ। ঠিক আছে, তার মানে হচ্ছে হ্যাঁ, সারোয়ার ভাই কি, সারোয়ার ভাই মধ্যে সাউন্ডটা একটু ইয়া হয়ে আসছে মাঝে মাঝে শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে মাস্ট হ্যাভ, হ্যাঁ, শুড হ্যাভ, কুড হ্যাভ এবং ওন্ট হ্যাভ। সো আমরা যখন প্যারাটাইজ করি তখন আসলে যদি সে একটা প্রোডাক্ট ব্যাকলগের মধ্যে আমরা প্যারাটাইজ করতে চাই, তাহলে প্রথমে আমরা দেখতে চাই যে কোনগুলো আমাদের মাস্ট, যেটা ছাড়া হবেই না, প্রোডাক্টটা আসলে কোনোভাবেই রানই করবে না, সেটা হচ্ছে মাস্ট। তারপর হচ্ছে শুড, তারপর হচ্ছে কুড। হ্যাঁ, তার মানে মাস্ট দেবো, তারপরে শুড দেবো, তারপর হচ্ছে কুড, তারপরে কুডে যাবো। তার আগে কিন্তু আমরা শুডে মানে ইয়াতে আসবো না, যতক্ষণ মাস্ট হয় নাই ততক্ষণ শুডে আসবো না, শুড না হলে আমরা কুডে যাবো। আর ওন্ট হ্যাভ মানে এই মোমেন্টে মনে হচ্ছে এটা এখন দরকার নাই, পরে আমরা দেখবো যেটা আসলে দরকার আছে, সেটা হচ্ছে রাইট অ্যাট দিস মোমেন্ট এটা দরকার নাই, কিন্তু পরে এটা দরকার হতে পারে। সো আমরা যদি একটা বার্গারের কথা চিন্তা করি, বার্গার, আমেরিকান বার্গার, সো বার্গার যদি চিন্তা করেন তাহলে এখানে মাস্ট কি হবে, মাস্ট কি কি আইটেম হলে একটা বার্গার বলবো আমরা, একটা ব্রেড আর একটা পেটি। হ্যাঁ, একটা ব্রেড এবং তার মাঝখানে একটা পেটি থাকতে হবে, রাইট, একটা পেটি থাকতে হবে, তাহলে কিন্তু এটা একটা আমাদের কি, তাহলে এটা আমাদের একটা হচ্ছে বার্গার। তাহলে এই এই ব্রেড এবং পেটি এটা হচ্ছে আমাদের মাস্ট।
এখন আমি যদি এখন শুট আরো আমি ভালো কিছু চাই তাহলে কি হবে? তাহলে আমার হয়তো কি থাকতে পারে, চিজ থাকতে পারে। তাহলে এডিশনাল একটা লেয়ার থাকলো চিজ, তাহলে এটা কিন্তু শুটের মধ্যে পড়তেছে। তারপর আবার আমি চাচ্ছি যে লেটুস পাতা, ভেজিটেবল কিছু থাকবে বা কিউকাম্বার থাকবে। সো এগুলো কিন্তু পড়ে, কিন্তু মাস্ট হচ্ছে ওই দুইটা থাকতে হবে, পাউরুটি এবং পেটি। তাহলে ওটাকে আমরা বার্গার বলবো, নয়তো ওটার নাম অন্য ডিফারেন্ট হয়ে যাবে। যদি পাউরুটি থাকে তাহলে ওটার নাম ডিফারেন্ট হয়ে যাবে। সো যখন আমরা কোনো প্রোডাক্ট তৈরি করছি তখন আসলে দেখবো কোনগুলো মাস্ট হ্যাভ ফিচার, যেটা ছাড়া প্রোডাক্টটা কোনোভাবেই রান করবে না। তারপরে আমরা যাবো শুড হ্যাভ, তারপরে কুড হ্যাভ। সো এইভাবে আমরা প্যারাগ্রাফ করতে পারি। আচ্ছা, আরেকটা টেকনিক হচ্ছে পেয়ার্ড কম্পারিজন। পেয়ার্ড কম্পারিজন মানে হচ্ছে কি, দুইটার মধ্যে আসলে কম্পেয়ার করা, তাই না? যে এটা লাল এবং সাদা কলম, আমরা দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখবো যে আসলে কোনটা আমাদের টপ প্রায়োরিটি এখন পাওয়া উচিত। আমি এখন একটা খাতা দেখতেছি, তাহলে আমার লাল কলম দিয়ে ইয়া করা দরকার, তাহলে আমি লাল কলমটা এখন আমার জন্য ইম্পর্টেন্ট। সো দুইটার সাথে কম্পেয়ার করে যদি আমরা দুইটার মধ্যে প্যারাগ্রাফ করি তাহলে বলা হচ্ছে পেয়ার্ড কম্পারিজন অ্যানালিসিস। আচ্ছা, আরেকটা হচ্ছে 100 পয়েন্ট মেথডস। 100 পয়েন্ট মেথডস এটা একটা মানে অ্যাজাইলের যে টেকনিকগুলো আমরা দেখবো সব টেকনিকগুলো একটু এমন টাইপ, যেটা আমি আগে বলেছিলাম, ফান, গেমিং এবং যাতে ইন্টারঅ্যাকশন, ডিসকাশন হ্যাঁ বাড়ে টিমের মধ্যে। তো 100 পয়েন্ট এস্টিমেট কিন্তু মেথডটা কিন্তু ওইরকম একটা জিনিস। ধরেন এই যে আমরা এই যে এখানে যে এখন বলি যে এখানে যদি বলি যে কেক কোক পছন্দ করি, হ্যাঁ, আর একটা বললাম যে কেক পেপসি পছন্দ করি, হ্যাঁ। এখন ধরেন আমাদের সবার কাছে 100 পয়েন্ট দেওয়া আছে, টোটাল 100 পয়েন্ট আমার কাছে আছে, আপনাদের সবার কাছে 100 পয়েন্ট দেওয়া আছে ম্যাক্সিমাম। এখন আপনাকে বলা হলো আপনি কোনটা পছন্দ করেন, কোক নাকি পেপসি? এখন থেকে আমরা এখানে ভোট নেই, নিশ্চিত বলো তুমি কোক পছন্দ করো, ব্ল্যাক কোক নাকি পেপসি, হোয়াইট পেপসি? কোক। কোক। তাহলে তুমি 100 পয়েন্টের মধ্যে কত পয়েন্ট কোকে দিবা আর কত পয়েন্ট পেপসিকে দিবা? কোককে দেব 80 আর পেপসিকে দেব 70। হ্যাঁ, আমি চাইলে কিন্তু ইচ্ছা করলে আমরা কিন্তু আমার যেহেতু 100 পয়েন্ট আছে, আমি যদি চাই যে 100 পয়েন্টে আমি কোকে দেবো, আমি কোকে দিয়ে দিতে পারি। তাহলে আমার আর কোনো অপশনে ভোট দেওয়ার কোনো পয়েন্ট থাকলো না আর কি, ঠিক আছে? কিন্তু এই যে আমি কোক পেপসি দিলাম মানে কি, তার মানে আমি মাঝে মাঝে পেপসিও খাই এবং সেটাও খারাপ লাগে না, মাঝে পেপসিও খাই, এরকম না যে আমি পেপসি খাই না। সো এটা আমি একটু লিখি এখানে, তাহলে কোকে নিষিদ্ধ দিল হচ্ছে 80, আর এখানে আমরা এখানে পেপসিতে দিল হচ্ছে 20। এরপরে আরেকজনের কাছে নেই, আরেকজন বলেন, হারুন বলেন, হারুন কি দিবেন, কোকে কত পয়েন্ট দিবেন? হারুন আছেন? হ্যাঁ, আর না থাকলে শহীদুজ্জামান বলেন কত পয়েন্ট দিবেন কোকে? ওকে ভাইয়া 60। কোকে 60 দিবেন, আর পেপসিতে 40 দিবেন। আমি দুইটা আইটেম দিয়ে দেখাচ্ছি, আরো আইটেম থাকতে পারে, তখন আসলে ভাগ ভাগ করে দিবেন এইভাবে। আচ্ছা, এরপরে লাস্ট আরেকজনের কাছ থেকে নেই, সারোয়ার ভাই, হাসান ভাই বলেন। হাসান ভাই আছেন? হ্যাঁ আছি। কোকে 70, পেপসিতে 30। আমাদের তো এখন কিন্তু সব খাওয়াই ছেড়ে দিতে হবে, বয়স জায়গায় বাড়তেছে নাকি? তাহলে দেখেন আমরা যদি এখন যোগ করি তাহলে কি হলো, হ্যাঁ, আমরা যদি এই দুইটার মধ্যে প্রায়োরিটাইজ করতে চাই, সে আমাদের নেক্সট প্রোগ্রামে আমরা কোক আনবো না পেপসি আনবো, তাহলে কি করবো? সব যোগ করে পাচ্ছে কোকে সবচেয়ে ভোট বেশি আর পেপসিতে কিন্তু ভোট কম পাইছে। সো নেক্সট প্রোগ্রামে আমরা কি কোকটা আসলে প্রেফার করি। এইভাবে আমরা 100 পয়েন্ট মেথডটা দিয়ে আমরা প্রায়োরিটাইজ করতে পারি। আচ্ছা, এরপর লাস্ট টেকনিকটাতে আসি, কেন মডেল। কেন মডেল এটা আসলে প্রফেসর নরিকাই কেন উনি এটা তৈরি করেছেন 1984 এ টেকনিকটা। এটা আসলে প্যারাগ্রাফিং টেকনিক বলা যাবে না, এটা আসলে আমি কোন একটা প্রোডাক্ট তৈরি করতেছি, সেই প্রোডাক্টে কোন ফিচারগুলোর প্রেফারেন্স কিরকম কাস্টমারের কাছে, হ্যাঁ, সেটা ক্যাটাগরাইজ করা যায় হচ্ছে কেন মডেল দিয়ে, যখন আমি নতুন করে একটা প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসার জন্য প্ল্যান করছি। সো কেন মডেলটা একটু দেখেন, এখানে দুইটা গ্রাফ আমি দেখাবো আপনাদের। হ্যাঁ, এটা আমি একটু ডিটেল পড়াচ্ছি, বইয়ে এত ডিটেল কিছু নাই, বইয়ে শুধু একটু জানলেই হবে যে কেন মডেল ইউজ হয় প্যারাগ্রাফিং টেকনিক হিসাবে। কিন্তু আমার মনে হয় যত আমরা দেরিতে পরীক্ষা দেবো তত এর ভিতরে ঢুকতে হবে, সেই জন্য আমি একটু ভিতরে আলোচনা করছি। কেন মডেলের এক্স অ্যাক্সিসে থাকে হচ্ছে দেখেন ফাংশনালিটি, খেয়াল করেছেন? ফাংশনালিটি, যে আমার প্রোডাক্টে কি কি ফিচার্স আমি দিচ্ছি, হ্যাঁ, যত, তার মানে এখানে নান, সাম, গুড এবং বেস্ট
মানে একদম বেস্ট ফিচার যদি আমি দিই, তাহলে কাস্টমার আসলে কি হবে, কাস্টমার কি দেখেন, কাস্টমারের স্যাটিসফ্যাকশন লেভেলটা এখানে দেখাচ্ছি আমরা। ফ্রাস্ট্রেটেড, ডিসস্যাটিসফাইড, স্যাটিসফাই এবং টপে হচ্ছে ডিলাইটেড। এখন আমি তিনটা আসলে লাইন ড্র করবো। দেখেন প্রথম যে লাইনটা দেখছি আমরা, এই লাইনটাকে বলা হয় আসলে এটা হচ্ছে আমাদের বেসিক রিকোয়ারমেন্টস, বেসিক ফিচার্স। এই ফিচার যদি না দেন তাহলে কাস্টমার এই যে এরিয়া থাকবে, ডিসস্যাটিসফাইড থাকবে। এই ফিচার দিলে, এই ধরনের ফাংশনালিটি এবং ফিচার যদি আপনি প্রোডাক্টে দেন, তাহলে কি হবে, মানে আপনি আসলে এই স্যাটিসফ্যাকশন লেভেলে থাকবে, কিন্তু এইটা ছাড়া কিন্তু কাস্টমার কি হবে, ডিসস্যাটিসফাইড হবে। ঠিক আছে, তো এই ধরনের ফিচার আপনাকে দিতেই হবে। ধরেন মার্কেটে অলরেডি একটা প্রোডাক্ট আছে, কি প্রোডাক্ট আছে, এখন দেখেন এই যে বসুন্ধরা বলেন, সিটি গ্রুপ বলেন, এরকম যে কয়েকটা গ্রুপ আছে, তাদের কিন্তু সব প্রোডাক্টগুলো একই টাইপের প্রোডাক্ট আছে না, মানে সয়াবিন তেল এরও আছে, ওরও আছে, টয়লেট পেপার, দুই তিনটা কোম্পানি বা যারা কয়েকটা কোম্পানিতে একই টাইপের প্রোডাক্ট আছে। তো আমিও যদি মার্কেটে সেম প্রোডাক্ট নিয়ে যাই, তাহলে অলরেডি বসুন্ধরা যে সমস্ত ফিচার দিচ্ছে, সেই ফিচারগুলো ছাড়া যদি আমি যাই, তাহলে তো কাস্টমার এটা কোনোভাবে আমার প্রোডাক্ট কিনবে না। এটাকে বলা হয় বেসিক ফাংশনালিটি বা বেসিক ফিচার। এরপরে হচ্ছে সেকেন্ড লাইনটা হচ্ছে যত আমি ফাংশনালিটি দেবো, এটাকে বলা হয় পারফরমেন্স লাইন, তত আসলে আমাদের কি হবে, কাস্টমারের স্যাটিসফ্যাকশন বাড়বে। যত আমি দেবো, যত ফিচার বাড়াবো, স্যাটিসফ্যাকশন তত বাড়বে। আর আরেকটা টপের যেটা আছে, সেটাকে বলা হচ্ছে ডিলাইটার। ডিলাইটার সেটা মানে হচ্ছে কিছু কিছু ফিচার আমরা দেবো আমাদের প্রোডাক্টে, যেটা কাস্টমারকে ডিলাইট করবে, যেটা আনস্পোকেন। মানে কি, কাস্টমার চিন্তাই করে এরকম একটা ফিচার। আমি এই প্রতিটা একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমটাতে যদি আসি আমরা, প্রথম লাইনটাতে আমরা কোনো একটা কল সেন্টারে ফোন দিলাম, এসসিবি বলেন বা যে কোনো টেলিকমে ফোন দেন, তাহলে কি হয়, প্রথমে কি করে, যিনি ফোনটা পিক করেন উনি একটা বলে, মানে কি বলে, গুড মর্নিং বা গুড ইভিনিং স্যার, তার নামটা বলে। এটা হচ্ছে বেসিক নিড, এটা থাকতেই হবে। যে কোনো কল সেন্টারে ফোন করলে এটা আপনি পাবেন। এটা যদি না পান, তাহলে কিন্তু আপনার ডিসস্যাটিসফ্যাকশন আসবে। আর পরেরটা দেখেন, কল সেন্টারে আমি ফোন দিলাম, ফোন দিয়ে আমি কি করলাম, মানে আমার ইস্যুটা বললাম। এখন ইস্যুটা যত তাড়াতাড়ি সলভ হবে, আমি কিন্তু তত হ্যাপি, তাই না? যত তাড়াতাড়ি ইস্যুটা সলভ হবে, তত হ্যাপি। আর লাস্টেরটা কি, আমি কল সেন্টারে ফোন দিলাম, ফোন দিয়ে আমি আমার একটা ইস্যুর কারণে ফোন দিচ্ছি, একটা সমস্যার কারণে। তো মানে সেই সমস্যাটা খুব ইনস্ট্যান্টলি সলভ হয়েছে, মানে যখন এই ফোন দিচ্ছেন তখনই সলভ করে দিচ্ছে 5 মিনিটের মধ্যে, 1 মিনিটের মধ্যে। কিংবা আপনি যখন ফোন দিচ্ছেন, তখন তাদের কোনো একটা অফার চলতেছিল, এবং উনি মানে আপনার কল সেন্টার থেকে বললো যে আপনি যে আমাদের ফোন দিয়েছেন স্যার, এর জন্য আপনাকে 100 মিনিট কল ফ্রি দেওয়া হলো, 100 SMS ফ্রি দেওয়া হলো। এই যে ইনস্ট্যান্ট কিছু পেয়ে গেলেন, যেটা আসলে আপনি চিন্তাও করেননি, আপনি গেছেন আসলে অন্য কারণে, সেটাকে বলা হয় ডিলাইটার। সো আমি নেক্সট স্লাইডে আসতেছি, তাহলে ওটার এক্সপ্রেশনটা এখানে আছে আসলে বেসিক নিডস, যেটা মাস্ট বি রিকোয়ারমেন্টস, থাকতেই হবে, যেটা আমরা প্রথম লাইনটা দেখলাম, এই যে এই লাইনটা। আর পারফরম্যান্স রেট, এটা যত বাড়বো তত আমাদের কাস্টমারের কি হবে, মোর ইজ বেটার, কাস্টমার তত হ্যাপি হবে। ঠিক আছে, এবার আমি কম্পিটিশনে অন্য প্রোডাক্টকে কি করতে পারবো, ওভারপাস করতে পারবো বা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবো। আর ডিলাইটার হচ্ছে আনস্পোকেন, কাস্টমার চিন্তাও করেনি, নট এক্সপেক্টেড। এরকম আসলে এটা তো বেশি দেওয়া যাবে না, বেশি দিলে অনেক কস্টলি হবে, চাইলেই তো আর খালি ফিচার দিতে পারবেন, কস্টলি হবে, কিন্তু আপনি একটা দুইটা দিবেন যাতে কাস্টমার আসলে ডিলাইট হয়। ঠিক আছে, এইভাবে আসলে তিনটা ভাবে আমরা বের করতে পারি যখন একটা কোনো প্রোডাক্ট ডিজাইন করি, নতুন একটা প্রোডাক্ট ডিজাইন করতে যাচ্ছি, মার্কেটে জানতে যাচ্ছি, তখন আসলে আমরা এইভাবে আমাদের ফিচারগুলোকে ক্যাটাগরাইজ করতে পারি। সো এটাও এক ধরনের আসলে প্যাট্রিশন টেকনিক হিসেবে ইউজ করতে পারি। এখান থেকে বুঝতে পারছি যে আমাদের আসলে সবার আগে এটাতে ফোকাস করতে হবে, তারপরে এইটা, তারপরে এইটা। এবং যদি আমরা মস্কোর সাথে এইটার একটু মিল খুঁজি, এই যে এখানে আমি একটু দেখাচ্ছি, মস্কো এবং ক্যানামোডেকে যদি আমি ট্যাগ করতে চাই, তাহলে কিভাবে ট্যাগ করবো? বেসিক নিডটা কি হবে, মাস্ট হ্যাভ, তাই না? পারফরম্যান্স নিড শুড হ্যাভ, আর অ্যাট্রাকটিভ নিড যেটা, সেটা হচ্ছে উড হ্যাভ। আচ্ছা,
আমরা চ্যাপ্টারের শেষের দিকে আসছি, তাহলে ওই যে 4-5টা আমরা টেকনিক দেখলাম, পরীক্ষায় কিন্তু আসবেই। হ্যাঁ, আপনার টেকনিকগুলো মনে রাখতে হবে যে কি কি টেকনিক আসলে আমরা প্যারামিটারাইজেশন জন্য ইউজ করি। আচ্ছা, আমরা পারফরম্যান্স রিপোর্ট যখন দেবো প্রজেক্টের, তখন আমরা অনেকভাবে দিতে পারি, তাই না? যেখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন কনস্ট্রাকশন বা সিভিল ওয়ার্ক আমরা ইউজ করি পার্সেন্টেজ অফ ওয়ার্ক, তাই না? এবং এটা অনেক সময় আমরা ফিজিক্যাল পার্সেন্টেজ ক্যালকুলেট করি, কত আসলে পার্সেন্টেজ অফ কাজ হয়েছে। তারপর আরেকটা আমরা রিপোর্ট করতে পারি কোয়ালিটি এন্ড টেকনিক্যাল পারফরম্যান্স ম্যাট্রিক্স, স্ট্যাটাস ফিনিশ অফ শিডিউলড অ্যাক্টিভিটিস, তারপরে চেঞ্জ রিকোয়েস্ট কতগুলো নতুন আসছে এবং কতগুলো সলভ হয়েছে, তারপরে ডিফেক্টস, নাম্বার অফ ডিফেক্টস, এটাও কিন্তু আমাদের পারফরম্যান্স মেজার করতে হেল্প করে। অ্যাকচুয়াল কস্ট এবং অ্যাকচুয়াল ডিউরেশন এবং প্ল্যান কস্ট, প্ল্যান ডিউরেশন, বেসলাইনের সাথে আমাদের পার্থক্য। সো এগুলো হচ্ছে আমাদের পারফরম্যান্স রিপোর্ট হিসেবে আমরা সেট করি এবং সেটা কিন্তু সব নেগোশিয়েট করতে হবে। এবং আমরা একদম ফিল্ড লেভেল থেকে যে ডেটাটা পাই প্রজেক্ট চলার সময় এক্সিকিউশনে, সেটাকে আমরা বলি ওয়ার্ক পারপাস ডেটা। আর এই ডেটাকে কিন্তু আমরা নিয়মপক্ষে আসলে 3টা টার্ম আছে এটাকে। একটা হচ্ছে ওয়ার্ক পারপাস ডেটা, একটা বলা হয় ওয়ার্ক পারফরম্যান্স ইনফরমেশন, ডব্লিউপি ইনফরমেশন, একটা বলা হয় ওয়ার্ক পারফরম্যান্স রিপোর্ট। সো একদম ফিল্ড লেভেল থেকে আমরা পাই হচ্ছে ডেটা, সেই ডেটাটাকে আমরা আরো কন্টেক্সচুয়ালাইজ করে আমরা তৈরি করি ইনফরমেশন। আর ইনফরমেশন থেকে আমরা যখন আরো ফর্মালাইজ করে ম্যানেজমেন্টকে রিপোর্ট আকারে প্রেজেন্ট করি, তখন সেটা বলা হয় ওয়ার্ক পারফরম্যান্স রিপোর্ট। ঠিক আছে? সো একদম রুটে হচ্ছে ওয়ার্ক পারফরম্যান্স ডেটা। সেটা থেকে আসলে আমরা কি আমাদেরকে হেল্প করে ডিসিশন নেওয়ার জন্য, ইস্যু রেজ করার জন্য এবং আরো বিভিন্ন ডেটা পাওয়ার জন্য। আর এই স্লাইডটা বলা আছে অ্যাজাইলে আমরা কি করি। অ্যাজাইল প্রজেক্টে আমরা কমপ্লিটেড এন্ড অ্যাকসেপ্টেড স্টোরিজ, আমরা যে কাজগুলো ইটারেশন প্ল্যানিং এ নিয়েছিলাম যে আমরা 4টা স্টোরি ডেলিভারি দেব, এখন আমরা ইটারেশন রিভিউতে গিয়ে দেখবো আমরা 4টা দিতে পেরেছি নাকি আসলে 3টা কমপ্লিট হয়েছে আর একটা হয়নি। এটা একটা আমাদের পারফরম্যান্স রিপোর্ট হতে পারে। তারপর প্রোডাক্ট ব্যাকলগের প্রোগ্রেস দিতে পারি। প্রোডাক্ট ব্যাকলগ যেটা আছে, হ্যাঁ, সেখানে যতগুলো আইটেম আছে, কয়টা আইটেম এখন শেষ হলো আর কতগুলো বাকি আছে, এটা করার জন্য আমরা এরকম বার্ন আপ চার্ট ইউজ করি। বার্ন আপ, যেখানে আমাদের টোটাল 600 পয়েন্ট ছিল এখানে টোটাল, এখন আমরা আসলে কত পয়েন্ট করতে পেরেছি এক একটা ইটারেশন 1 2 3 4, এইভাবে কিন্তু পুরো প্রোডাক্ট ব্যাকলগের কমপ্লিট করতে পেরেছি এটা আমরা চেক করতে পারি। এটাকে বলে বার্ন আপ চার্ট। সো বার্ন আপ এবং বার্ন ডাউন চার্ট নিয়ে পরে আমি দেখাবো একটা ফিগার দিয়ে, একসাথে নামটা মনে রাখি, সেটা দিয়ে আসলে এটা মেজার করা হয়। এবং এটা অ্যাজাইল প্র্যাকটিস গাইডের 5.4 এ আছে। 5.4 আগেও বলেছিলাম, আমি যখন অ্যাজাইল পড়াইছি, আমরা একটা টপিক আছে সাপোর্ট টিম পারফরম্যান্স, সেই জায়গা থেকে এটা আমরা আবার এই চ্যাপ্টারে যাব অ্যাজাইল প্র্যাকটিস গাইডে, এবং সেখানে আমি ছবিগুলো আপনাকে এক্সপ্লেইন করব। আর একটা হতে পারে কম্পারিজন অফ স্টোরিজ ডেলিভার্ড এন্ড ইটারেশন প্ল্যান। ঠিক আছে, এরকম বার চার্ট হতে পারে যে আমরা এরকম প্ল্যান করেছিলাম কিন্তু ডেলিভারি সেট। ঠিক আছে, আবার অনেক জায়গায় কিন্তু এরকম হতে পারে যে আমি প্ল্যান করেছিলাম কম কিন্তু ডেলিভারি হচ্ছে বেশি, কারণ কি মাঝখানে কিছু হয়তো জরুরি স্টোরি বা চেঞ্জ চলে আসছিল যেটা আমরা করেছি, যার কারণে আসলে এক্সট্রা কিছু স্টোরি পয়েন্ট আমরা ডেলিভারি দিতে পেরেছি। সেইভাবে অ্যাজাইল আসলে কম্পারিজন করা হয় প্রজেক্টের পারফরম্যান্স রিপোর্টে। কিন্তু আমরা কোন টপিকে আছি নেগোশিয়েট করে নিতে হবে যে আমরা কিভাবে আসলে রিপোর্ট প্রেজেন্ট করব আমাদের ম্যানেজমেন্টকে, কিংবা আমি যদি বায়ার বা ভেন্ডর হই সাপ্লায়ার, তাহলে আমি কিভাবে আমার কাস্টমারকে রিপোর্ট দেব। এক্সপার্ট জাজমেন্ট, এই টার্মটা কিন্তু অলরেডি বোধহয় আমরা কয়েকবার দেখেছি। এক্সপার্ট জাজমেন্ট মানে কি, ডেফিনিশন এখানে আছে। এক্সপার্ট জাজমেন্ট মানে হচ্ছে আপনার কনসালটেন্ট, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনার এক্সপেরিয়েন্স, এক্সপার্টিস, আপনার টিমের কোন সিনিয়র টিম মেম্বারের কোনো এক্সপার্ট পরামর্শ, অ্যাডভাইস, অন্য ডিপার্টমেন্ট বা অন্য মিনিস্ট্রির কোনো অ্যাডভাইস, এই সবগুলোর কারণ হচ্ছে এক্সপার্ট জাজমেন্ট। সো প্রজেক্টে যখনই আপনার দরকার হবে যে আপনি এটার হেল্প নেবেন বা লাগবে আপনার, সেটা আপনি যে কোনো জায়গা থেকে সিক করতে পারেন, নিতে পারেন। সেটাকে অলওয়েজ এক্সপ্লোর করতে হবে এক্সপার্ট জাজমেন্ট। এবং এই যে এক্সপার্ট জাজমেন্ট বললাম, এখানে আসলে যে আমি যে কথাগুলো বললাম যে আপনি কনসালটেন্টের হেল্প নিতে পারেন, অন্য স্টেক হোল্ডার বা টেকনিক্যাল অ্যাসোসিয়েশনের হেল্প নিতে পারেন, অন্য মিনিস্ট্রি হেল্প নিতে পারেন। সো সেগুলোই হচ্ছে এক্সপার্ট জাজমেন্ট। এক্সপার্টদের কাছ থেকে অ্যাডভাইস নেওয়া, জাজমেন্ট নেওয়া। রিসোর্স ক্যালেন্ডার বলেছিলাম যে রিসোর্স কখন অ্যাভেলেবল, এই রিসোর্স মেইনলি হিউম্যান রিসোর্স
কিন্তু আমরা যখন আসলে প্রজেক্টের আরো ভালো প্ল্যানিং করব, সামনে আসবে প্রজেক্ট শিডিউলিং এবং রিসোর্স প্ল্যানিং, তখন আসলে আমরা ফ্যাসিলিটিস, ইকুইপমেন্ট সবগুলোরই আমরা ক্যালেন্ডার তৈরি করি। এবং রিসোর্স ক্যালেন্ডারের মধ্যে এই যে এই কথাটা এখানে বলা আছে যে আমরা আসলে পিপল রিসোর্সের অ্যাভেলেবিলিটি, ইকুইপমেন্টের অ্যাভেলেবিলিটি, ফ্যাসিলিটিস, ম্যাটেরিয়াল সবকিছু অ্যাভেলেবিলিটি এনশিওর করতে হবে। আর এটা আমরা করব, একটা আলাদা প্রসেস আছে, পিএম বকে আছে এস্টিমেটিং প্রজেক্ট অ্যাক্টিভিটি, সেটি নিয়ে আলোচনা করবো আমরা সামনে, তখন এটা আসলে আমরা মানে ফাইনালাইজ করি। আর অনেক জায়গায় যখন আমরা রিসোর্স ক্যালেন্ডার তৈরি করি তখন আসলে তার সাথে আমরা আরো কিছু এক্সট্রা রিসোর্স অ্যাক্টিভিটিস করি, যেমন এই কাজটা যে করবে বা এই রোলে যে কাজ করবে তার স্কিল কি থাকতে হবে, কম্পিটেন্সি কি থাকতে হবে, এবং তার এক্সপিরিয়েন্স লেভেল কিরকম হতে হবে। সে কি নভিস হলে আমরা নেব, নাকি তার 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে, নাকি 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। এই জিনিসগুলো অনেক সময় আমরা যখন রিসোর্স ক্যালেন্ডার তৈরি করি তখন এই অ্যাক্টিভিটি গুলোকে আমরা কনসিডার করি। সো আমি এটা রেট দিয়ে রাখছি, কারণ এটা অনেক সময় মাথা না থাকতে পারে। রিসোর্স ক্যালেন্ডার শব্দ থেকে বোঝা যাচ্ছে যে কোন রিসোর্স কখন অ্যাভেলেবল, রিসোর্স অ্যাভেলেবিলিটি, কিন্তু অনেক সময় আমরা তার সাথে কিছু আনুষঙ্গিক অ্যাক্টিভিটি আমরা রাখি। কেন রাখি কেউ বলতে পারবেন যে কেন আমি রাখলাম? যে এক্সপিরিয়েন্স লেভেল, আমি চাচ্ছি এই কাজটার জন্য 10 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। কারণ হচ্ছে যদি আমি এরকম রিসোর্স না পাই 10 ইয়ার্স এর, তাহলে কি হবে? ধরেন পেলাম 5 বছরের এক্সপিরিয়েন্সের 2টা রিসোর্স, একটা রিসোর্স, আমার তখন দেখা যাবে আসলে আমাদের কি মানে ইনি যেভাবে কাজ করতে পারতেন ইনি কিন্তু সেভাবে কাজ করতে পারবেন না সেই স্পিড বা সেই ইয়াতে। তখন হয়তো আমরা একাধিক রিসোর্স বা সামহাউ মানে আরো 2-1টা রিসোর্সকে অ্যালাইন করে সেই স্কিলটা আমরা আসলে ফিল আপ করতে পারি। অলরাইট, সো টিম পারফরম্যান্স রিভিউ করতে হবে এবং লেসন লার্ন যেটা আমরা অ্যাজ এ লেভেল রেট্রোস্পেক্টিভ সেটা রেগুলারলি করতে হবে। এবং ট্রেডিশনাল প্রজেক্টে আমরা যখনই কোনো কিছু শিখি, নতুন কিছু শিখি, সেটা কোথায় রাখা হয়? সেটা যে ডকুমেন্টে রাখা হয় সেটাকে বলে রেজিস্টার, লেসন লার্ন রেজিস্টার। ঠিক আছে? এবং এই লেসন লার্নটা মনে রাখতে হবে, এটা কিন্তু এরকম না যে প্রজেক্টের শেষে গিয়ে আমরা করব। যে কোনো সময়, প্রজেক্টের যে কোনো সময় আমরা নতুন কিছু শিখি যেটা আমার টিমের জন্য আমার সাবসিকুয়েন্ট কাজে হেল্প করবে, সেটা সঙ্গে সঙ্গে আমরা লেসন লার্ন রেপোজিটরি, লেসন লার্ন রেজিস্টারে এন্ট্রি দিয়ে দেব এবং সেটা আমরা ইউজ করব নেক্সট অ্যাকশন আপ। কিন্তু রেজা ভাই, ওই অ্যাজাইল ইয়াতে তো আমরা সাধারণত যে রেট্রোস্পেক্টিভ মিটিং করি ওইখানে আমরা লেসন লার্ন ব্লক করি আর কি। হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে 2টা আলোচনা করছি কিন্তু পাশাপাশি, একটা হচ্ছে ট্রেডিশনালে আর একটা হচ্ছে অ্যাজাইল। অ্যাজাইলে আমরা রেট্রোস্পেক্টিভ করি, সেটা কিভাবে করি সেটা অলরেডি আমরা ঠিক একদম ডিটেইল আলোচনা করছি। আরো সামনে টপিক আছে রেট্রোস্পেক্টিভ কিভাবে করতে হয়। সো অ্যাজাইলে আমরা রেট্রোস্পেক্টিভের থ্রুতে করি এবং এখানে আমরা 2টা পার্থক্য আছে, তাই না? একটা হচ্ছে ইটারেশন বেস, যেখানে প্রতিটা ইটারেশনের পরে করি, আর যদি ফ্লো বেসড হয় তাহলে আসলে আমরা নিজেরাই ডিসাইড করি কখন করি। আর ট্রেডিশনাল ব্যাপারটা হবে অ্যাট এনি মোমেন্ট থ্রু আউট দ্য লাইফ সাইকেল প্রজেক্ট। যখনই ট্রেডিশনালে আসলে এইভাবে করা হয়, একটু খেয়াল করেন, ট্রেডিশনালে 2টা ডকুমেন্ট ইউজ করা হয়, সামনে আসবে, তারপর আমি এখন একটু বলে নিই তাহলে সুবিধা হবে। একটা হচ্ছে কি দেখলাম আমরা, লেসন লার্ন রেপোজিটরি রেজিস্টার, তাই না বললাম? আর একটা ডকুমেন্ট কথা বলা হয় সেটা হচ্ছে রেপোজিটরি, রেপোজিটরি আচ্ছা, যাই হোক, তার মানে হচ্ছে লেসন লার্ন রেজিস্টার যখন আমরা কোনো একটা প্রজেক্ট শুরু করি, রিপোজিটরি মানে হচ্ছে যেখানে আসলে মাল্টিপল প্রজেক্টের লেসন লার্ন গুলোকে কালেক্টিভলি রাখা হয়েছে, সেটাকে বলা হয় লেসন লার্ন রিপোজিটরি। যখন আমরা কোনো একটা প্রজেক্ট শুরু করি তখন আসলে আমরা এক্সিস্টিং অর্গানাইজেশনের লেসন লার্ন রিপোজিটরিটাকে ইউজ করি, যে আমরা যে প্রজেক্টটা শুরু করছি সেই প্রজেক্টের হেল্প করে এরকম কোনো লেসন লার্ন বা নলেজ, লেসন লার্ন মানে কি নলেজ, এক্সপ্লিসিট বা ইমপ্লিসিট বা এক্সপ্লিসিট ট্যাসিট নলেজ এখানে আছে কিনা, যেটা আমাদের এই প্রজেক্ট শুরু করার সময় আমাদের হেল্প করতে পারে। সেই জিনিসগুলোকে নিয়ে আমরা আমাদের এই প্রজেক্টের লেসন লার্ন রেজিস্টারে ইনপুট নেই এখান থেকে, যে এই কয়েকটা জিনিস আমাদের প্রজেক্টে হেল্প হতে পারে। এখন প্রজেক্ট যখন শুরু হয়ে গেল তখন কিন্তু আরো নতুন কিছু আমরা শিখবো, আমাদের কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করতে হবে এবং নতুন যাই শিখবো সেটা আমরা কোথায় করবো, সেটা কি করবো, সেই লেসন লার্ন রেজিস্টারকে আবার আপডেট করবো যখনই পাবো। এটা না যে একদম লাস্টে গিয়ে করবো ট্রেডিশনাল প্রজেক্টে। এট এনি টাইম এনি নলেজ উই আর গেটিং উই হ্যাভ টু এন্টার হিয়ার ইন লেসন লার্ন রেজিস্ট্রি। এরপর যখন প্রজেক্টটা শেষ হয়ে যাবে, একদম শেষে চলে আসছি আমরা, তখন থ্রু আউট দ্য লাইফ সাইকেল অফ দিস প্রজেক্ট
আমরা যে সমস্ত নলেজ পেয়েছি যেটা অলরেডি এই লেসন লার্ন রেজিস্টারে রেখেছিলাম সেটা আবার কি করব আমরা প্রজেক্টের শেষে গিয়ে আমরা আবার আমাদের অর্গানাইজেশনাল যে রেপোজিটরি লেসন লার্নের যেখানে মাল্টিপল প্রজেক্টের লেসন লার্ন রাখা আছে সেখানে গিয়ে আমরা আবার ফাইনাল আর্কাইভ করব সাবমিট করব এইভাবে সার্কেলে কিন্তু কাজটা হয় তো দুইটা টার্ম কিন্তু মনে রাখতে হবে লেসন লার্ন হচ্ছে রেজিস্টার একটা হচ্ছে লেসন লার্ন রেপোজিটরি এটা সামনে আরো আসবে তখন আবার কথা বলবো স্পেশাল ইন্টারভেন্স বলেছি যে আমরা প্রজেক্ট যখন কাজ করতে থাকি স্পেশালি যখন আমাদের বিভিন্ন ডেপ্লয়মেন্ট হয় তখন কিন্তু আমাদেরকে প্রায় ব্ল্যাক আউটে যেতে হয় এই যে আমাদের মেট্রো রেলের কাজ হচ্ছে না আমরা যেন মিরপুরবাসী আছি তাই তো মোটামুটি লাইফ ফেল নাকি এই যে রাত 10টায় যদি আপনি এদিক দিয়ে আসেন তাহলে কি আগারগাতে গেট পুরো রাস্তা বন্ধ আপনাকে ঘুরে সেই পাসপোর্ট অফিসের ওদিক দিয়ে ঘুরে তারপরে যে আবার যে কি বলে ইসলামিক ফাউন্ডেশন সামনে রাস্তা আছে ওই দিক দিয়ে আপনাকে বের হতে হবে হ্যাঁ এটা কিন্তু একটা ছোটখাটো ইয়া টাইপ আর কি ব্ল্যাক আউট মানে রাস্তা বিষয় বন্ধ আর আমাদের এই ব্ল্যাক আউট শব্দটা আসলে ইউজ করা হয় বেশি আইটি এবং সফটওয়্যারে যেখানে আসলে ট্রানজাকশন পুরো ফ্রিজ করা হয় কারণ ওইটা যখন আমরা নতুন ডেপ্লয় করছি তখন যদি ট্রানজাকশন ওপেন থাকে তাহলে কিন্তু বিভিন্ন অ্যানোমালি ক্রিয়েট হবে এবং ইভেন ব্যাংকিং যদি হয় কারো টাকা দেখা যাবে এই অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে চলে গেছে সেই জন্য একদম ফ্রিজ করা হয় ব্ল্যাক আউট করা হয় আর তারপরে আমরা আসলে কি করি গো লাইভ করি তো যাই করেন না কেন এটা অবশ্যই নেগোশিয়েট করে নিতে হবে কাস্টমারের সাথে আর অ্যাজাইলে কি করা হয় অ্যাজাইলে কিন্তু আমরা বলতেছি যে খুবই ফ্রিকোয়েন্টলি আমরা কিন্তু ডেভেলপমেন্টে যাই জানি ইনক্রিমেন্ট তৈরি করি তার মানে এটা অনেক ফ্রিকোয়েন্টলি হবে সেই জন্য অ্যাজাইল টিমে কিন্তু আপনাকে ফ্রিকোয়েন্টলি কাস্টমারের সাথে নেগোশিয়েট করে ঠিক করতে হবে যে আমি এখন কিন্তু নতুন একটা ইমপ্লিমেন্ট ডেভেলপ করতে যাচ্ছি আর যদি আইটিতে আপনি অ্যাজাইল ইউজ করেন আইটি বা সফটওয়্যারে তারা অলরেডি কিছু টুল তৈরি করে ফেলছে যার থ্রুতে আমরা মানে যেটাকে আইডিয়া বলি হচ্ছে ডেভঅপস হ্যাঁ ডেভেলপমেন্ট এবং অপারেশনস এবং এটা সিমলেস ডেপ্লয়মেন্ট হয় আর কি মানে কাস্টমার বুঝতে পারবে না যে আসলে কখন ডেভেলপমেন্ট হলো কি হলো না এরকম সিমলেসলি ডেভেলপমেন্ট করা হয় আর কি আইটি বা সফটওয়্যার প্রজেক্টে সো তাদের ওরকম টুল আছে যেটাতে ওরা এইভাবে করে সো এই জন্য আসলে অ্যামাজন ফেসবুক গুগল হ্যাঁ কখন তারা আপডেট করে আমরা কি বুঝি আমরা তো সবসময় লাইভ পাই কখনো পাই যে এরকম গুগল কাজ করতেছে না সার্চ খুবই রেয়ার কেস সো মানে তার মানে ওরা কিন্তু এইভাবে ইন্টারনালি ম্যানেজ করতেছে আপনি বুঝবেনও না যে কখন আসলে ডেভেলপমেন্ট হচ্ছে সো এটা এই জিনিসগুলোকে আমাদেরকে নেগোশিয়েট করে ব্যালেন্স করতে হবে অলরাইট তাহলে আমাদের 9:10 বাজে আমরা শুরু করেছি কয়টা 8টায় আমরা বলেছি যে একটু ক্লাস বেশি নেবো তাই না নাইলে আসলে সিলেবাস অনেক বড় তো পরে গিয়ে সবাই হাঁপায় যায় আমরা কি 5 মিনিট ব্রেক নেবো নাকি কন্টিনিউ করবো সবাই আছেন না সবাই ঘুম পেয়ে গেছে কারণ এখানে খুবই একটু দেন 5 মিনিট ব্রেক দেন হ্যাঁ তাহলে 5 মিনিট আমরা একটু ব্রেক নেই একটু হাঁটাচলা করে আসি ব্যায়াম করে আসি হাত পা নাড়াচাড়া করে পানি খেয়ে আসি 5 মিনিট পরে আমরা শুরু করছি আবার ওকে ঠিক আছে আমরা এখন যে আসলে পুরো লেসনটা যে পড়তেছি আমরা ক্রিয়েটিং এ হাই পারফর্মিং টিম এখানে টোটাল 7টা টপিক আছে এর মধ্যে প্রথম টপিক আর লাস্টের টপিক ছাড়া বাকিগুলো খুব ছোট ছোট টপিক এবং অনেকগুলো খুবই মানে ওভারল্যাপিং আছে সো প্রতিটা টপিক থেকে কিন্তু 3টা থেকে 4টা প্রশ্ন পরীক্ষা আসবে আমরা একটু আগে যে টপিকটা পড়লাম এটা কিন্তু খুবই একটা ছোট টপিক এবং এক্ষেত্রে আমি যে চিন্তা করি কোথা থেকে প্রশ্ন আসবে তাহলে একটা প্রশ্ন আসার জায়গা হচ্ছে প্রায়োরিটি টেকনিকগুলো প্রায়োরিটাইজিং যে টেকনিকগুলো সেখান থেকে একটা প্রশ্ন আসতে পারে আর একটা হচ্ছে যে আমরা এগ্রিমেন্টের যে পয়েন্টগুলো দেখলাম তাই না এগ্রিমেন্টের যে পয়েন্টগুলো দেখলাম সেখান থেকে একটা প্রশ্ন হতে পারে সো ইজিলি কিন্তু মানে এরকম যে টপিকগুলো থাকবে সেখান থেকে কিন্তু আপনি ইজিলি 2-1বার যদি পড়েন তাহলে আসলে আপনি আনসার করতে পারবেন পরীক্ষায় ওকে সো লেটস স্টার্ট এখানে আরো আমরা টপিক করব যেটা আসলে এরকমই ছোট টপিক এবং অনেক ওভারল্যাপিং আছে সো এম্পাওয়ার টিম মেম্বারস এন্ড স্টেক হোল্ডার্স ঠিক আছে ফোর্থ টপিক ডি সো এটাও কিন্তু আসলে খুব একটা প্রিয়াম্বকে আগে ছিল না আর আমি যে টপিকটা পড়াচ্ছি আমি বারবার বলছি পরেও বলবো সেটা হচ্ছে যে এই টপিকটা পিপল রিলেটেড তাই না পিপল রিলেটেড এই পুরো লেসনটা এবং আরেকটা লেসন আছে যেটা পিপল রিলেটেড এটা কিন্তু আপনারা মাথায় নিয়ে নিতে হবে একটা হচ্ছে লেসন 1 প্লাস হচ্ছে লেসন 4 এই দুইটা হচ্ছে আমাদের পিপল রিলেটেড
এবং এই দুইটা যখন পড়বেন তখন এর সাথে সাথে আসলে পড়তে হবে আপনার PMBOK এর রিসোর্স চ্যাপ্টার নাম্বার 9 আর হচ্ছে PMBOK এর স্টেকহোল্ডার চ্যাপ্টার নম্বর 13। ঠিক আছে, মেনলি এই দুইটা চ্যাপ্টারের সাথে এই সব টপিকগুলোই মোটামুটি কানেক্টেড। সো বরঞ্চ এই দুইটা টপিকের চেয়ে এখানে আসলে অনেক ডিটেল আছে, কারণ এখানে 14টা টপিক আছে, 14 টপিক আছে, যেটা আসলে দুইটা চ্যাপ্টারে এত ডিটেল নাই। কিন্তু এটা পড়লে আসলে আপনি ইয়াটা পাবেন, যে ফ্লোটা পাবেন, স্টেক হোল্ডারের ফ্লোটা কি, তারপরে রিসোর্স ম্যানেজমেন্টের ফ্লোটা। আর আরেকটা কে যেন বলতেছিলেন ক্লাসের মধ্যে যে আমরা মানে পড়তেছি কিন্তু কিছু মনে থাকতেছে না, এটা পড়লে ওটা মনে থাকে না। এখন মনে রাখার কোনো দরকার নেই, এখন শুধু দেখবেন যে আপনার যা পড়তেছেন সেটা আপনি বুঝতে পারতেছেন কিনা, কনসেপ্টে ক্লিয়ার হচ্ছে কিনা। মনে রাখার বা কানেক্ট করার এখন দরকার নাই, কারণ কানেকশন করতে এখন দেরি সময় লাগবে আর কি, কোনটার সাথে কোনটা কানেক্টেড। এখন শুধু বোঝা দরকার যে টপিকটা পড়া হচ্ছে ওইটার মানে জিসটা আমি বুঝতে পারছি কি, বুঝতে পেরেছি। এম্পাওয়ার টিম মেম্বারস এন্ড স্টেকহোল্ডার্স, এটা কিন্তু PMBOK এ ছিল না। এম্পাওয়ারমেন্ট কিন্তু অ্যাজাইলের একটা কনসেপ্ট, তাই না, যে আমরা টিমকে এম্পাওয়ার করবো, যেহেতু সেলফ অর্গানাইজিং, সেলফ ম্যানেজিং। তো দিস ইজ এ ভেরি গুড আইডিয়া যে আমার টিমকে এম্পাওয়ার করতে হবে। এবং আসলে আমাদের ম্যানেজমেন্ট স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে 15 বছর 20 বছর আগে যেভাবে ম্যানেজ করতাম আমরা, সে সেম ম্যানেজার্স কিন্তু আর নাই এখন। ঠিক আছে, মানে এইরকম দেখেছি আমরা যে কোনো ম্যানেজার যারা আসলে মানে কোনোদিন মানে কিছু শেয়ার করতো না, হ্যাঁ, সবকিছু তার তালাবদ্ধ রাখতো আর কি, এবং সে ছাড়া কেউ কোন একটা সিস্টেমে সার্ভারের পাসওয়ার্ড জানতো না। সেই ম্যানেজার কিন্তু সেই সার্ভারের পাসওয়ার্ডও তার হাতে, মানে যে কাজ করে সিস্টেমের ছেলে তার হাতে পাসওয়ার্ড নেই, এরকম কিন্তু একসময় ছিল। কিন্তু এখন কিন্তু ধীরে ধীরে জিনিসটা অন্যরকম হয়ে গেছে। এবং আমরা বলতাম না একসময় যে এই কথাগুলো এখন চেঞ্জ হয়ে গেছে। দেখেন মানে অ্যাজিলিটি কিন্তু আমাদেরকে অনেক টাচ করছে। যেমন আমরা আগে বলতাম না যে আমার এই যে টিম, এই যে 25 জন লোক, এরা কিন্তু আমার আন্ডারে কাজ করে, আছে এরকম বলতাম না আমরা, যে সবাই কিন্তু আমার আন্ডারে কাজ করে, আমি হচ্ছে যে বস। এখন কিন্তু আমরা বলি না, আমরা কি বলি, কেউ বলে না এখন যে আমার আন্ডারে কাজ করে, এখন তো টিম মেম্বার বলে, টিম মেম্বার বা অল মাই কলিগস, জুনিয়র কলিগস, হ্যাঁ জুনিয়র কলিগ, সিনিয়র কলিগ, বড় যে একটু বলি হচ্ছে না, কিন্তু আমরা আগের মতো না যে আন্ডারে কাজ করে। আগে কিন্তু দেখবেন ম্যানেজারের বোধহয় সবাই আমার আন্ডারে কাজ করে, হ্যাঁ এরকম বলতে হয়। সো আমাদের মাইন্ডসেট কিন্তু অনেক চেঞ্জ হচ্ছে, হ্যাঁ। সো সেখান থেকে আসলে এম্পাওয়ারমেন্টটা PMI আসলে ইয়া করতেছে, যাতে আমরা টিম মেম্বার তাদেরকে এম্পাওয়ার করতে হবে, এবং স্টেক হোল্ডার যারা কাজ করবে তাদেরকে আসলে যে পরিমাণে এম্পাওয়ারমেন্ট করা দরকার সেটা আমরা এম্পাওয়ারমেন্ট করব। ওকে, তাহলে এখানে আমরা অনেক কিছু দেখব। বাম সাইডেরটা হচ্ছে আমাদের কি ডেলিভারেবলস, আর ডান সাইডটা হচ্ছে 2। সো লেটস সি কি কি আছে এখানে। সো যখন আসলে টিমকে এম্পাওয়ার করতে গেলে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, যে আপনার টিমের স্ট্রেংথটা বুঝতে হবে, স্ট্রেংথ উইকনেস কিরকম আছে এটা কিন্তু বুঝতে হবে। আমি এখানে একটা ছবি আঁকবো, এখানে একটা ছবি আঁকতেছি আমি, সবাই একটু বলবেন ছবিটাতে কি কি আঁকছি আমি। 4টা কোঅর্ডিনেট আঁকলাম, তাই না? তারপর এখানে আঁকলাম প্লাস, এখানে আঁকলাম মাইনাস, তারপর এখানে আঁকলাম, এটা কি আঁকলাম সেটা একটু বলবেন। আর এখানে একটা আঁকলাম এরকম আঁকলাম। তাহলে কি কি আঁকলাম বলেন? পজিটিভ, নেগেটিভ, একটা সানি ডে, এটা রেইনি ডে। রেইনি ডে, তাই না? সানি ডে আর রেইনি ডে। প্রমিজিং। আমি হ্যাঁ, তার মানে আমি কিন্তু আঁকার চেষ্টা করলাম SWOT অ্যানালাইসিস। আমাদের স্ট্রেংথ, হ্যাঁ, এখানে আমাদের উইকনেস, এটা হচ্ছে কি থ্রেট, এটা হচ্ছে আমাদের অপরচুনিটি। সো আমরা যখন টিমকে আসলে এম্পাওয়ার করবো, এখন তো বুঝতে হবে যে আমার টিমটা আসলে এম্পাওয়ার করার মতো ক্যাপেবল হয়েছে কিনা। এই জন্য অ্যাজ এ টিম কিন্তু কিছু প্র্যাকটিস করে, যেমন আসলে শুরুর দিকে এমপ্লয়মেন্ট আমরা কিন্তু করি না, যখন টিম ফর্মিং এ থাকে তখন তাদেরকে কোচিং করানো, তাদেরকে কাজে অ্যাসাইন করে, এরকম একটু থাকে। তারপর ধীরে ধীরে যখন টিমটা নর্মিং হতে থাকে, স্টর্মিং এর পরে নর্মিং, তখন আসলে আমরা ধীরে ধীরে এম্পাওয়ারমেন্টে যেতে থাকি। এবং যখন পারফর্মিং এ চলে যায় তখন আসলে আমার দরকারই নেই, হ্যাঁ, তখন তারা নিজেরাই মানে মাঠে তারা খেলতে নামলেই তারা ঠিক মতো পারফর্ম করবে, আমার আসলে কোনো কিছু বলার দরকার নেই, তারা জানে কোথায় কখন কি করতে হবে। সো
এইভাবে কিন্তু অ্যাজ আ টিমে প্র্যাকটিস করে। আমাদের মাথায় উঠে রাখতে হবে যে একদম প্রথম থেকেই আমি এম্পাওয়ারমেন্টে চলে যাব, কিন্তু সে দেখতে হবে আপনার টিম পিসি এটা করার জন্য মানে আছে কিনা, রেডি কিনা। সো এটার জন্যই আসলে আমাদেরকে দেখতে হবে আমাদের টিমের স্ট্রেংথ এবং উইকনেস বুঝতে হবে, ঠিক আছে? তো সেটার জন্য যে টুলটা আমরা ইউজ করি সেটাকে আমরা বলি SWOT অ্যানালাইসিস। এটা কিন্তু আরো অনেক পারপাসে ইউজ হয়, তাই না? কোন একটা বিজনেস কেস ঠিক আছে কিনা, কোন একটা অর্গানাইজেশনের উইকনেস, এটা আমরা কিন্তু SWOT অ্যানালাইসিস করি। সো এখানে দেখেন SWOT অ্যানালাইসিস থেকে পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। SWOT অ্যানালাইসিস থেকে এখানে আমরা আসলে নিজেদের টিমের স্ট্রেংথটা বোঝার চেষ্টা করছি। সো স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। এবং এটাও আমরা জানি যারা SWOT অ্যানালাইসিস নিয়ে কোনোভাবে পড়াশোনা করেছি, কোন জায়গায় কাজ করেছি, এটা হচ্ছে ইন্টারনাল, তাই না? হরিজন্টালি যেটা দেখছি আমরা, ইন্টারনাল অরিজিন আমার স্ট্রেংথ, আমার উইকনেস, আর হচ্ছে এক্সটার্নাল অরিজিন অপরচুনিটি। বাইরের আমি অপরচুনিটি যদি পাই, আমার স্ট্রেংথ থাকলে হবে না, যদি অপরচুনিটি থাকে তাহলে আমি ওটাই গ্র্যাব করতে পারবো। আবার অপরচুনিটি আছে কিন্তু আমি উইক, তাহলে তো আসলে অপরচুনিটি গ্র্যাব করতে পারবো। আবার থ্রেটের সাথে, থ্রেটটা হচ্ছে কি এক্সটার্নাল, বাইরে থেকে থ্রেট আসছে। সো আমার টিম কতটা রেজিলিয়েন্ট তার উপর কিন্তু নির্ভর করবে। যদি স্ট্রেংথ কম থাকে তাহলে আমি একটু থ্রেটে কিন্তু ব্রেকডাউন করে ফেলবো। তো এই কোভিডে দেখেন অনেকের কোভিড হয়েছে কিন্তু তারা খুবই কুইকলি রিকভার করছে, আবার অনেকে কোভিডে কিন্তু খুবই খারাপ অবস্থা হয়েছে। সেটা অনেকটাই আমরা শুনেছি যে অনেকটা হচ্ছে তার মানে বডি ফিটনেস বা কি বলে যেন এটা শব্দটাকে, ইমিউনিটি সিস্টেম, তার উপর কিন্তু ডিপেন্ড করেছে অনেক। সো এবং এটা হচ্ছে হেল্পফুল, তাই না? এই দুটো হচ্ছে আপনার হেল্পফুল যদি আমরা এখানে আসি ভার্টিক্যালি, আর এই দুটো হচ্ছে হার্মফুল, ঠিক আছে? সো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। অনেক সময় পরীক্ষায় সিম্পল প্রশ্ন আসে যে ইন্টারনাল অরিজিন কি কি, বা একটা হট স্পট দিয়ে দিল, বললো যে এটা ফাঁকা থাকবে, এখানে কিছু নাই, এটা কি ইন্টারনাল অরিজিন, এই দুইটা না কি হবে? সো এই আপনার ভার্টিক্যালি আর হরিজন্টালি কি বোঝায় এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে আমরা টিম ডিসিশন মেকিং টুলস, আমরা টিমকে এম্পাওয়ার করতে চাই। তার মানে কি টিম নিজেরাই নিজেদেরকে ডিসিশন মেক করবে। এর জন্য অ্যাজেলে আমরা দুইটা শব্দ বারবার বলেছি, একটা হচ্ছে সেলফ অর্গানাইজিং, একটা হচ্ছে সেলফ ম্যানেজমেন্ট, তাই না? এই দুটো শব্দ বারবার বলছি। আর একটা বলছিলাম ক্রস ফাংশনাল, হ্যাঁ, নিজেরা নিজেদেরকে কাজ অ্যাসাইন করে, কাউকে আসলে কাজ বাইরে থেকে অ্যাসাইন করতে হয়। সো টিম আসলে ডিসাইড করবে যে তারা আসলে কিভাবে ডিসিশন নেবে। এবং ইন অ্যাজ এ প্রজেক্ট টিম এস্টাবলিশে ওয়ে অফ ওয়ার্কিং, তারা নিজেরাই এস্টাবলিশ করে তারা কিভাবে কাজ করবে। এটা কিন্তু একদিনে হবে না। সবাই কিন্তু এটা মনে না করি যে আমি এতদিন ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজ করছি, এখন আমি নেক্সট প্রজেক্ট থেকে আমি অ্যাজাইল শুরু করলাম, তাহলে নেক্সট প্রজেক্ট থেকে আমি বোধহয় এরকম কাজ পারফর্ম করা শুরু করবো। টিম এটা কিন্তু পসিবল না, অনেক সময় লাগবে। কয়েকটা ইটারেশন পরে গিয়ে হয়তো আমরা এরকম একটা পজিশনে যেতে পারবো যখন আমরা নিজেরা ওয়ে অফ ওয়ার্কিং বুঝতে পারবো আমাদের টিমের জন্য। এই জন্য দেখেন না ক্রিকেট টিম বা ফুটবল টিম আমরা কি করি, যেটা বাংলাদেশ টিমে আগে গ্যাপ ছিল যে আমরা কেউ দুইবার খেলা পেয়েছে তাই টিম থেকে বাদ, এখন কিন্তু একটা টিমকে আমরা অনেকদিন একসাথে খেলাই। কারণ কি? কারণ হচ্ছে সেই বেনিফিট গুলো পাওয়ার জন্য। এই জন্য দেখেন আমাদের যে কয়েকটা প্লেয়ার আছে, হ্যাঁ, মুশফিক, তারপর সাকিব, মাহমুদুল্লাহ, তামিম, এই যে 4-5টা যে প্লেয়ার আছে আমাদের, এরা কিন্তু অনেক দিন ধরে টিমে খেলতেছে। ফলে তাদের পারফরম্যান্সের সাথে যদি অন্যদেরকে কম্পেয়ার করে তাহলে দেখবেন তারা কিন্তু মাইলস অ্যাহেড। সেইভাবে কিন্তু আসলে করা হয়। অ্যাজাইল টিমে কিন্তু ওইভাবে কাজ করবে আসলে। এবং যখন অ্যাজাইল টিম তৈরি করা হয় তখন আসলে সবাই মানে একটা গাইডলাইন দেয়, যখন আপনি অ্যাজাইল টিম তৈরি করবেন তখন দেখতে হবে যে কারা কারা আগে অ্যাজাইল টিমে কাজ করেছে বা একই টিমে কাজ করছে, তাদেরকে নিয়ে আসেন। তাহলে আসলে আরো কুইকলি আপনি পারফরমেন্স করা শুরু করতে পারবেন, তাহলে স্লো হবে, প্রোগ্রেশনটা স্লো হবে। আচ্ছা, ব্রেইনস্টর্মিং মানে তো বুঝি আমরা, তাই না? আইডিয়া জেনারেট করা। সো এই যে আমরা যখন বিভিন্ন ডিসিশন নেব বা বিভিন্ন কাজ করবো তখন আসলে আমরা নিজেরা ব্রেইনস্টর্ম করব। আর একটা হচ্ছে এস্টিমেটস। অ্যাজাইলে আমরা যখন এস্টিমেট করি তখন একভাবে এস্টিমেট করি। এস্টিমেট মানে কি? এস্টিমেটটা কিন্তু একটা কারা করে এস্টিমেটটা, অ্যাজাইলে টিম করে এস্টিমেশন। আর ইয়াতে কি করে? ট্রেডিশনাল প্রজেক্টে দেখা যায় যে সিনিয়র লোকজন বা প্রজেক্ট ম্যানেজার এস্টিমেশন করছে। এবং এই যে যেটা আপনাদেরকে পড়িয়েছিলাম যে অ্যাজাইলে এস্টিমেশন কি ধরনের এস্টিমেট করা হয় মনে আছে? অ্যাবসলিউট নাকি রিলেটিভ? রিলেটিভ এস্টিমেশন করা হয়, ঠিক আছে? যে এই কথাটা কিন্তু এখানে আছে।
অ্যাভয়েড ইউজিং অ্যাবসলিউট এস্টিমেটস। সময়ের ক্ষেত্রে আমরা অ্যাবসলিউট এস্টিমেট করি না, আমরা কি করি? স্টোরি পয়েন্ট টেকনিক ইউজ করি, নট টাইম ইউনিটস। এবং স্টোরি পয়েন্ট বলেছিলাম এটা কিন্তু কোনো টাইম ইউনিট না, ঠিক আছে? এবং আমরা ইউজ করি রিলেটিভ এস্টিমেশন, সেখান থেকে আসলে আমরা স্টোরি পয়েন্টে ক্যালকুলেট করি, এটা কোনো ইউনিটলেস। মনে রাখতে হবে, সিম্পল একটা জিনিস বারবার বলছি, সেটা হচ্ছে যে স্টোরি পয়েন্ট কিন্তু ইউনিটলেস, যেহেতু রিলেটিভলি আমরা মেজার করছি। আর ট্রেডিশনাল প্রজেক্টে আমরা কি করি? আমরা অ্যাবসলিউট এস্টিমেশন করি। যেমন এটা বোধহয় অনেকেই জানেন, এটাকে বলা হয় 3 পয়েন্ট এস্টিমেট, তাই না? 3 পয়েন্ট এস্টিমেট। তার মানে আমরা এখানে কি করছি, যে কোনো একটা টাস্কের অপটিমিস্টিক ভ্যালু কত, সে কোনো একটা টাস্ক, এই টাস্কটা আমরা এস্টিমেট করতে যাচ্ছি যে এই কাজটা করতে কত সময় লাগবে। সো আমরা যদি এই ফর্মুলা ইউজ করি 3 পয়েন্ট এস্টিমেট, তাহলে কি হবে? আমরা আসলে বের করার চেষ্টা করি সবচেয়ে অপটিমিস্টিক অবস্থায়, অপটিমিস্টিক মানে কি, বেস্ট কেস সিনারিওতে এই কাজটা করতে কত সময় লাগবে। সে কোনো একটা কাজ করতে বেস্ট কেস সিনারিওতে 10 দিন সময় লাগবে। তারপর আমরা মেজার করি সবচেয়ে ওয়ার্স্ট কেস সিনারিওতে সেম কাজটা করতে কত সময় লাগবে, সে 30 ডেজ সময় লাগবে। আমরা সবাই মিলে আলোচনা করে তারপরে 30টা বসাচ্ছি, এটা কিন্তু একা একা না। তারপরে কি মোস্ট লাইকলি, মোস্ট লাইকলি মানে হচ্ছে সচরাচর কোনটা ঘটে আসে। আমাদের কিছু এক্সপেরিয়েন্স থেকে আমরা জানি সেই কাজটা করতে আসলে 15 দিন সময় লাগে, তাহলে এখানে আমরা 15 লিখি, তারপর 3 দিয়ে ভাগ করি, তাহলে কত পাচ্ছি? 40, 50, 55, তাই না? 3, তাহলে কত হলো? 18 পয়েন্ট সামথিং পাচ্ছি আমরা, রাইট? সো এইভাবে কিন্তু আমরা কি পাচ্ছি, এটা কিন্তু অ্যাবসলিউট এস্টিমেশন পাচ্ছি, এবং ডেজে পাচ্ছি যে 18 পয়েন্ট সামথিং ডেজ থাকবে। সো ট্রেডিশনাল প্রজেক্টে আমরা যখন এস্টিমেশন করি বা এই ধরনের কাজ করি, তখন কিন্তু আমরা অ্যাবসলিউট এস্টিমেশন করি, কিন্তু আমরা অ্যাজাইলে করি হচ্ছে রিলেটিভ এস্টিমেশন। কম্পেয়ার করে রিলেটিভলি আমরা দেখি যে কত স্ট্রিপ পয়েন্ট লাগবে একটা সাথে। কারো কাছ থেকে একটা সাউন্ড আসতেছে না, শহীদুজ্জামান নাকি? একটা সাউন্ড আসছে কিছুক্ষণ পর। হাতুড়ি দিয়ে কি পিটাচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, এখানে একটা মনে রাখতে হবে, আমরা স্টোরি পয়েন্টে বলেছিলাম যে স্টোরি পয়েন্ট যখন মেজার করা হয়, স্টোরি পয়েন্ট নিয়ে আমরা একটা ক্লাসে করবো, মানে গেম খেলবো, যে কিভাবে প্ল্যানিং প্রকার গেম খেলে স্টোরি পয়েন্ট দিয়ে আমরা মেজার করতে পারি যে কিভাবে একটা আইটেমে কত স্টোরি পয়েন্ট লাগবে। সেটা আমাদের লাস্ট টপিক আছে এখানে, সেই টপিক আমরা দেখবো। যখন আমরা স্টোরি পয়েন্ট বের করি, তখন কিন্তু এই জিনিসগুলো আমরা কনসিডার করি যে একটা কাজ করতে কি পরিমাণ লেভেল অফ এফোর্ট লাগবে, কোন একটা আইটেম ডেলিভারি দিতে কি পরিমাণ লেভেল অফ এফোর্ট লাগবে, তার সাথে কি কি রিস্ক কানেক্টেড আছে, এবং কোনো পটেনশিয়াল পিটফল আছে কি, এই জিনিসগুলো আমরা কনসিডারেশন রাখি যখন আসলে আমরা কোন একটা মানে স্টোরির বা আইটেমের এস্টিমেট করি। তো এই টপিকগুলো আমরা পড়েছি আগে, জাস্ট একটু মেনশন করলাম। আর অ্যাজ আমাদের ট্রেডিশনাল কি করা হয়, দেখেন সব জায়গায় কিন্তু আমরা 2টাকে আলোচনা করছি, সবাই খেয়াল করছেন তো? যেহেতু পরীক্ষায় 50-50 প্রশ্ন আসবে, 50-50 প্রায় অনেক স্লাইডে দেখবেন যে 2টা কিন্তু আলোচনা করতেছে। যেমন এখানে প্রথম অংশটা ট্রেডিশনাল ক্ষেত্রে আমরা গ্যান্ট চার্ট ইউজ করি। ট্রেডিশনালে কি করি? গ্যান্ট চার্ট ইউজ করি, যেখানে একদম কোন কাজ কে করবে, এই যে কাজের নাম এবং গ্যান্ট চার্টে বার, এবং তার সাথে রিসোর্সের নামও কিন্তু লিখে রাখি যে কোন রিসোর্স কোন কাজটা করবে, এবং সেটা আমরা প্রজেক্ট ম্যানেজাররা বা সিনিয়ররা এটাকে অ্যাসাইন করে। আর অ্যাজাইলে কি করি আমরা? অ্যাজাইলে কিন্তু আমরা ক্যানবান বোর্ড ইউজ করতে পারি, তাই না? আগে করেছিলাম যে কাজের নামগুলো থাকবে এবং টু ডু, ডুইং, ডান, এরকম বিভিন্ন স্টেপস থাকবে, এবং যে যখন কাজটা করবে সে তার নিজের নাম লিখে নিজেকে সাইন আপ করবে যে আমি এই কাজটা করবো, নিজে সাইন আপ করবে themselves, ঠিক আছে? সো এবং কে করবে কাজটা, কিভাবে করবে, সবকিছু ডিসাইড করবে টিম। আর ট্রেডিশনালে কি করবো আমরা? আমরা দেখা যায় যে কাজ অ্যাসাইন করি আমাদের টিমকে। সো 2টা কিন্তু আলাদা একটা মাইন্ডসেট। আমরা টিমকে অ্যাসাইন করি ট্রেডিশনালি, এবং যেটা সবচেয়ে বেশি ইউজ করা হয় গ্যান্ট চার্ট। আর আমরা অ্যাজাইলে করি হচ্ছে নিজেরাই নিজেদেরকে অ্যাসাইন করি, কোনো স্ক্রাম মাস্টার বা প্রোডাক্ট ওনার এই কাজটা করে না। রেট্রোস্পেক্টিভ মনে আছে তো না? রেট্রোস্পেক্টিভ এই যে ছবিতে আমরা দেখছি মেয়েটা পিছন ফিরে বসে আছে, কারণ কি? ছবিটা তো উল্টা হতে পারতো, এরকম হলো কেন? কারণ কি? রেট্রোস্পেক্টিভ মানে কি? রিফ্লেক্ট করে, তাই না? আমরা পেছনে কি কাজ করলাম, সেখানে আসলে কোনটা ভালো করেছি, কোনটা খারাপ করেছি, কিভাবে ইমপ্রুভ করা যায়, কোন অ্যাক্টিভিটি করেছি বা প্রসেস করেছি যেটা কোনো ভ্যালু অ্যাড করে নাই, সেগুলোকে আইডেন্টিফাই করার জন্য মেটা
মানে তাদের টাস্ক বোর্ড বা ইনফরমেশন রেডিওতে দেখতেছি যে কোথায় আমরা ইমপ্রুভ করতে পারি। ঠিক আছে, সো রেট্রোস্পেক্টিভে আমরা কি করি, বেস্ট প্রসেসে কিন্তু এটা একটু খেয়াল করি, এটা আরো সামনে স্লাইড আছে একই টাইপের আলোচনা। রেট্রোস্পেক্টে জেনারেলি 4টা বা 5টা স্টেপস থাকে, এখানে 5টা স্টেপস খেয়াল করছেন। প্রথমে আমরা করি হচ্ছে সেট দ্য স্টেজ, তার মানে যখন রেট্রোস্পেক্টিভ শুরু হবে অ্যাজাইলে তখন আমরা কি করি, ওই যে মনে আছে ইএসভিপি, মনে আছে আমি বলেছিলাম ইএসভিপি, কারো মনে আছে ইএসভিপি? রেট্রোস্পেক্টিভ সেশন শুরুর আগে আমরা ইএসভিপি করি। ইতে কি, ই মানে হচ্ছে এক্সপ্লোরার, এস মানে হচ্ছে শপার, ভি মানে ভকেশনার, আর পি মানে হচ্ছে প্রিজনার। এটাকে বলেছিলাম নাকি বলি নাই? বলছিলাম মনে হয়, কারণ যে ছিল একটা স্লাইডে অ্যাজাইলে জয়েন করেছিলাম। এটা নিয়ে আমরা নতুন লাগতেছে, এটা নতুন লাগতেছে। আচ্ছা, না এটা একদম নতুন মনে হচ্ছে। ওকে, তাহলে সামনে এটা মনে হয় রেজা ভাই পড়ার নাই, মনে পড়তেছে না। আচ্ছা ঠিক আছে। সো সেট দ্য স্টেপস, তার মানে আমরা যখন রেট্রোস্পেক্টিভ শুরু করব তখন আসলে কতগুলো স্টেপস ফলো করে অ্যাজাইল টিম, সেটা এখানে ডিসক্রিপশন করা হচ্ছে যে রেট্রোস্পেক্ট যখন আমরা মিটিংটা বা ইভেন্টটা করব তখন আসলে কি কি স্টেপস ফলো করব আমরা। এক নম্বর হচ্ছে সেট দ্য স্টেজ, তার মানে কিছু আমরা চেক ইন অ্যাক্টিভিটিস করি। চেক ইন মানে কি, যখন সবাই আসতেছে কনফারেন্স রুমে রেট্রোস্পেক্টিভ করার জন্য তখন আসলে আমরা কিছু চেক ইন অ্যাক্টিভিটিস করি, কিছু ফান করি সবাইকে মোটিভেট করার জন্য, যাতে সবাই নলেজ শেয়ার করে। কারণ আমরা দেখেছি যে আসলে নলেজ শেয়ার সবাই পছন্দ করে না, তাই না? এটা কিন্তু একটা কালচারাল শিফট লাগবে যে আপনি নলেজ শেয়ার পছন্দ করেন। অনেকে দেখবেন খাই নিজে নিজে কাজ করে, নলেজ শেয়ার করতে চায় না। কিন্তু আমাদের অ্যাজাইলে কিন্তু একটা এক্সপেকটেশন হচ্ছে যাতে আমরা কিভাবে থ্রু আউট দ্য লাইফ সাইকেল অফ দ্য প্রজেক্ট আমরা নলেজ শেয়ার করতে পারি, একজন আরেকজনকে হেল্প করতে পারি, এবং পেয়ারিং, সোয়ার্মিং, মবিং এর থ্রুতে সবাইকে জেনারেলাইজ স্পেশালাইজ বানাতে পারি। এবং ট্রেনিং, কোচিং, সেটা যেমন স্ক্রাম মাস্টারের একটা রোল, টিমেরও সবার রোল হচ্ছে এটা, যে সবাই একজন আরেকজনকে মেন্টরিং করাবে, ট্রেনিং করাবে, কোচিং করাবে। সো সেই জন্য আমরা কিছু চেক ইন অ্যাক্টিভিটিস করা যাতে সবাই খুবই মোটিভেটেড থাকে, এবং সেখানে একটা আমরা টেকনিক ইউজ করি ইএসভিপি। সো আমি সামনে ইএসভিপিটা বলবো যে ইএসভিপিটা কি একটা ছবি আছে সেটা দেখে আমি বর্ণনা করি। তারপরে কি করি, এরপর সবাই যখন টিমের মধ্যে চলে আসলো, রুমের মধ্যে আমরা মিটিং শুরু করে দিলাম, তখন আসলে আমরা গ্যাদার ডাটা করি, গ্যাদার এবং শেয়ার ডাটা। তার মানে এই যে আমাদের টিমের পারফরমেন্স কি হয়েছে, আমাদের বার্ন ডাউন চার্ট কিরকম, কয়টা স্টোরি নিয়েছিলাম, কয়টা স্টোরি ডেলিভারি দিলাম, এই ধরনের যে এম্পিরিক্যাল ডাটা। এখানে মনে রাখতে হবে এম্পিরিক্যাল ডাটা। এম্পিরিক্যাল মানে কি, এম্পিরিক্যাল ডাটা মানে হচ্ছে এভিডেন্স বেসড, অলরেডি আমাদের কাছে অ্যাকচুয়াল ডাটা আছে, সেটা নিয়ে আমরা এখানে সমস্ত মানে আমাদের পারফরমেন্সটাকে এখানে নিয়ে আসবো, যে আমরা কিরকম পারফর্ম করলাম, টিমের হ্যাপিনেস ম্যাট্রিক্স কিরকম। এখানে দুইটা বলেছিলাম মনে আছে, একটা হচ্ছে কোয়ালিটেটিভ আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। সেটাকে আমরা বলছি গ্যাদার এন্ড শেয়ার ডাটা। সব ডাটাগুলো সবার কাছ থেকে গ্যাদার করা, শেয়ার করা, সবাই যাতে শেয়ার করে। এখন আমরা এটা করে কি করলাম, ওই যে এটাকে তো অনেকভাবে করা হয়, তাই না? এই যে গ্যাদার এবং শেয়ার ডাটা করলাম, কিভাবে করা হয় একটা শিখেছিলাম আমরা, কিপ, স্টপ, স্টার্ট। এটা তো মনে আছে নাকি, কিপ, স্টপ, স্টার্ট? জি ভাই, এটা মনে আছে। হ্যাঁ, তার মানে এই যে আমরা যখন গ্যাদার এবং শেয়ার ডাটা করতেছি সবাই নোটপ্যাডে লিখতেছে যে আমার মনে হয় কি কি করা উচিত, কি কি স্টপ করা উচিত, কি কি স্টার্ট করা উচিত। তো এইভাবে আমরা যে কোনো একটা বোর্ডে এটা কি করলাম, এই কাজটা করলাম। আসলে করার পর এখন জেনারেট ইনসাইটস। এখন আমরা প্রতিটা আইটেম নিয়ে দেখবো যে আসলে কেন এটা খারাপ হলো, কেন এটা ভুল হলো, এটা যে আমরা চাচ্ছি যে এটা আমরা বেটারের জন্য ইউজ করবো, আসলে কি এটা বেটার কিনা। তারপর ধরেন কোনো একটা প্রবলেম হয়েছে যেটা আসলে যার কারণে আমাদের টিমের পারফরমেন্স খারাপ হয়েছে, হ্যাঁ, সেটা রুট কজ অ্যানালাইসিস করা। এখানে আসলে আমরা ফিশবোন ডায়াগ্রাম ইউজ করি, ফিশবোন ডায়াগ্রাম, তারপর হোয়াই, তাই না? এটা বোধহয় অনেকে জানে, ফিশবোন ডায়াগ্রাম এবং হোয়াই, এই সমস্ত টেকনিক আমরা ইউজ করি, রুট কজ বের করার চেষ্টা করি। হ্যাঁ, এটা হচ্ছে জেনারেট ইনসাইট। যাতে এই রুট কজটা যদি আমরা আইডেন্টিফাই করে সলভ করতে পারি তাহলে কি হবে, নেক্সট ইটারেশনের প্রবলেমগুলো হবে। সেইভাবে কি করি আমরা, সবগুলো কিন্তু আমরা সমস্ত ইনসাইট তৈরি করি, সবার কাছ থেকে নিয়ে সবাই মিলে ব্রেনস্টর্ম করে। আমরা কিন্তু একটা টেকনিক দেখেছিলাম ব্রেনস্টর্মিং করে, আমরা কি করি, প্রায়োরিটাইজ করি যে আমরা এই 4টা বা 5টা আইটেম আমরা কি করব, নেক্সট ইটারেশনে আমরা ইউজ করব। সেটা হচ্ছে ডিসিশন নেওয়া। এরপরে কি লাস্ট স্টেপ হচ্ছে ক্লোজ করা। ঠিক আছে, সবাইকে অ্যাপ্রিসিয়েট করে সবাইকে থ্যাঙ্কস জানায় আমরা ক্লোজ করবো এটা। ঠিক আছে, ক্লোজ করবো এবং নেক্সট এটা রেট্রোস্পেক্টিভে আবার আমরা ফলো আপ করবো যে কি করতে, এবং নতুন কিছু যদি পাই সেটা আবার করবো। সো দিস আর দ্য 5 স্টেপস যেটা সব অ্যাজাইল টিম জেনারেলি ইউজ করে, 1 2 3 4 5।
যে আমরা যারা অ্যাজাইল এখন ইউজ করি নাই, কিন্তু আমরা চাচ্ছি যে লেসন লার্ন, ট্রেডিশনাল প্রজেক্টে কি বলা হয়, লেসন লার্ন সেশন বলতে পারি আমরা, লেসন লার্ন সেশন, তোমার আসলে ওই নাম নেই, লেসন লার্ন সেশন। আর আমরা অ্যাজাইল বলি রেট্রোস্পেক্টিভ। আমরা যদি ট্রেডিশনাল প্রজেক্টে ইউজ করতে চাই তাহলে এই 5টা স্টেপস আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? এই 5টা স্টেপস আসলে নেওয়া হয়েছে একটা বই থেকে, সেই বইটার রাইটারের নাম হচ্ছে ইথার ডারবি, ইথার ডারবি, ঠিক আছে? ডারবি আর একটা বেশি হয়ে গেল, এই নামে সার্চ দিয়েন রেট্রোস্পেক্টিভ ইথার্স ডারবি। হ্যাঁ, তাহলে দেখবেন যে একটা বই আছে, যে বইটা মানে একটা প্রাইম বুক যেটা রেফারেন্স হিসেবে অ্যাজাইল টিম ইউজ করে রেট্রোস্পেক্টিভ। এই যে আমি বলছিলাম যখন চেক ইন অ্যাক্টিভিটি করা হয়, একটা স্টেপ হলো চেক ইন, আর সবাই যাতে উদ্বুদ্ধ হয়, হ্যাঁ, সেজন্য আমরা কিছু ফান অ্যাক্টিভিটি, গেমিং করবো আর কি। তো তার মধ্যে একটা অ্যাক্টিভিটি করা হয় ইএসভিপি। এই ফিগারটা কি দেখাচ্ছিলাম আগে, আজকে প্রথম দেখছি আমরা? আজকে প্রথম ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে ইতে হচ্ছে এক্সপ্লোরার, এস তে হচ্ছে শপার, ভি তে হচ্ছে ভ্যাকেশনার, আর পি তে হচ্ছে প্রিজনার। মানে কি, এটা মানে হচ্ছে যে অ্যাজাইল টিম যখন যে চেক ইনে ঢুকতেছে, অনেক টেকনিক আছে এখানে, জাস্ট এটা কেন আমি বলতেছি, এটা আসলে স্টুডেন্ট ম্যানুয়ালে বলা আছে। স্টুডেন্ট ম্যানুয়ালে এই টপিকটা পড়ার পর দেখবেন 4-5টা কোশ্চেন আছে, ডেসক্রিপটিভ কোশ্চেন। তার মধ্যে লাস্ট কোশ্চেনটার অ্যান্সারে গিয়ে দেখবেন এটা বলা আছে, আমি আপনাদের দেখাই দেবো। সেটা নিয়ে সেজন্য আমি ব্যাখ্যা করছি, এই ব্যাখ্যাটা কোথাও নাই, স্টুডেন্ট ম্যানুয়ালে নাই। এবং শুধু ইএসবিপি ইউজ করা হয় এরকম না, আমি বলছি যে অনেক ফান অ্যাক্টিভিটি ইউজ করা হয় যাতে সবাই মানে মোটিভেটেড হয় নলেজ শেয়ারিং এর জন্য। তো তার মধ্যে একটা টেকনিক হচ্ছে এটা ইএসভিপি। সেখানে আসলে এরকম চেক লিস্ট থাকে, এরকম চেক বক্স থাকে। এখন যখন সবাই আমাদের মিটিং রুমে আসতেছে, তখন আসলে স্কাম মাস্টারের দায়িত্ব হচ্ছে রেট্রোস্পেক্টিভটাকে ফ্যাসিলিটেট করা। সে আসলে সবার হাতে কাগজটা দেয়, যেখানে এক্সপ্লোরার মানে হচ্ছে আমি আসলে খুবই ভালো মোডে আছি এবং আসলে আমি আসছি কি হচ্ছে। আর শপার মানে কি? শপার মানে হচ্ছে আপনারা, হ্যাঁ, সবাই তো মার্কেটে গেছেন নাকি? আর ভাবিদের সাথে মার্কেটে গেলে কি হয়? হ্যাঁ, ব্যাগ নিয়ে ঘুরতে হয় নাকি পিছে পিছে? তো দেখবেন যে উইন্ডো মার্কেটিং। হ্যাঁ, শপার মানে আমি আসলে মার্কেটে আসছি, খালি মেয়েদের সাথে যদি যান দেখবেন যে তারা কি 20টা-30টা দোকান ঘুরতেছে, একটাও কিনতেছে, রাইট? সো আপনি অ্যাজ এ শপার মোডে আছেন, আপনি যদি কিছু ভালো লাগে তাহলে কিনবেন, না হলে না কিনে চলে যাবেন, এরকম একটা সেশনে আসছেন। এটা হচ্ছে শপার মোড। আর ভ্যাকেশনের মানে আপনি ছুটির মোডে আছেন। ছুটির মোডে যখন কেউ থাকেন তখন কোনো সিরিয়াস কাজ করা যায়, তখন কিন্তু ফোন আসলেও বিরক্ত লাগে। সো ভ্যাকেশনাল মোড। আর প্রিজনার মানে কি, যে আমি আসলে ডেস্কে বসেছিলাম। হাসান ভাই আপনার শব্দটা ঠিক মতো আসতেছে না। ও, আপনার বিয়াটা মনে হয় ঠিক মতো লাগানো নাই। মুড অফ। হ্যাঁ, মানে মুড অফ, প্রিজনার মানে কখন এটা রেট্রোসিটি শেষ হবে তখন আপনি গিয়ে আবার ডেস্কে ফিরে যাবেন, তার মধ্যে আপনি প্রিজনার ফিল করছেন। হ্যাঁ হাসান ভাই কিছু বললেন, আপনারটা আজকে খুব ডিস্টার্ব দিচ্ছে। তাই না? মাঝে মাঝে শোনা যাচ্ছে, মাঝে মাঝে কিছু শোনা যাচ্ছে না। আপনি কি কোনো ইয়ার ইউজ করতেছেন, ইয়ার হেডফোন? না, আজকে হেডফোন ইউজ করতেছি না। ওই যে একটু স্ট্রেস আছি তো, দোয়া করে যে মেয়েটার মনে কালকে টেস্ট করবো, হয়তো ওটি রোববারে বা মঙ্গলবারে, কালকে ভোরে গিয়ে আবার ওই যে ওটির আগে যে টেস্ট গুলা করতে হয়। নিজের শরীর একটু হালকা হালকা দোয়া করে। আচ্ছা তাহলে বুঝতে পারছি আমরা। এখন দেখেন এখানে একটা কিন্তু আছে, যদি এরকম দেখি স্কাম মাস্টার দেখলো যে সবাই বলতেছে প্রিজনার, সবাই টিক দেবে, এটা কিন্তু অটোনম কি বলে এটাকে অ্যানোনিমাস নেওয়া হয়, কে কোনটা টিক দিছে এটা কিন্তু দেখানো হয় না, জাস্ট আপনি টিক দিয়ে একটা বাক্সে রেখে দিবেন। স্কাম মাস্টার সবগুলো দেখবে, কোনো নাম নাই, অ্যানোনিমাসলি দেওয়া হয়েছে। এখন যদি স্কাম মাস্টার দেখে যে সবাই প্রিজনার ফিল করছে বা ভ্যাকেশনাল মোডে আছে, তাহলে কি এটা এই প্রোগ্রামটা করা ঠিক হবে? রেট্রোস্পেক্টিভটা তার মধ্যে কোনো কিছুই আসবে না।
সো কি করে এই সময় অ্যাজাইল টিমের যে কোচ বা স্ক্রাম মাস্টার সে চাইলে কিন্তু এই মিটিংটা ক্যান্সেল করে দিতে পারে, কারণ কি এখান থেকে আসলে কিছু কাজের কাজ কিছুই হবে না। এবং তাহলে কি করবে নেক্সট ডে আসলে সবাইকে যে বাকি যে 2 সপ্তাহ ইটারেশন হবে তখন আসলে সবাইকে আসলে কোচ করার ট্রেন আপ করার চেষ্টা করবে স্ক্রাম মাস্টার বা অ্যাজাইল কোচ, যাতে সবাই আসলে নলেজ শেয়ারের মোডে আসে, যে নলেজ শেয়ার করলে কি বেনিফিট হবে, কিভাবে নলেজ শেয়ার করা উচিত, হ্যাঁ এইসব নিয়ে সে থ্রু আউট দ্য ইটারেশন কাজ করতে থাকে, যাতে নেক্সট ইটারেশনটা অন্তত ইফেক্টিভ হয়। বুঝতে পেরেছি? সবাইকে প্রিজনার মোডে নিয়ে এসে জোর করে কোনো কিছু করলে নাথিং উইল হ্যাপেন, ইনোভেটিভ কিছু আসবে না, ভালো কিছু আসবে। সো এটা একটা এক্সাম্পল হচ্ছে চেক ইন অ্যাক্টিভিটি। প্রথম যেটা আমরা বলছিলাম সেট দ্য স্টেজ, এতে আরো নানান অ্যাক্টিভিটিস আছে। কেন এটা আমি আলোচনা করলাম, যেহেতু এটা স্টুডেন্ট ম্যানুয়ালে আছে। তারপরে 4L বলেছিলাম তাই না? 4L এটাতে বলেছিলাম লাইক, লার্ন, ল্যাক, লং, ফর্ম। সো এইভাবে আমরা এটা ইউজ করি কোথায়? এটা হচ্ছে যখন আমরা ডেটা গ্যাদারিং করছি। আবার কি পেস্ট টু স্টার্ট এটাও ইউজ করতে পারি। ফাইনালি গাইডলাইন হচ্ছে evaluate and demonstration of task accountability, determine how to track and manage task accountability। অ্যাজাইলে একভাবে করা হয়, ট্রেডিশনাল একভাবে করা হয়। আমরা ট্রেডিশনাল করি নরমালি ওয়ার্ক প্যাটার্ন স্ট্রাকচার তৈরি করি, ওয়ার্ক প্যাকেজ, তারপর টাস্ক, সেই টাস্কের সাথে মানুষকে অ্যাসাইন করি, ঠিক আছে? আর অ্যাজাইলে কি করি? দ্য টিম হ্যান্ডেলস টাস্ক আইডেন্টিফিকেশন এন্ড ট্র্যাকিং অ্যাজ পার্ট অফ ইটারেশন প্ল্যানিং। বুঝতে পেরেছি? এই কাজটা কিন্তু আমরা আগেই খুবই ডিটেইল আলোচনা করে আসছি, সেটা এখানে এক লাইনের মধ্যে বলা আছে। ইটারেশন প্ল্যানিং এ অ্যাজ এ টিম নিজেই ডিসাইড করে যে কি করতে হবে, নিজেরাই আইডেন্টিফাই করে এবং নিজেরাই নিজেদেরকে অ্যাসাইন করে এবং নিজেরাই ট্র্যাক করে। আর আমাদের টার্গেট কি ছিল? যে এম্পায়ার করবো আমরা, তাই না? টিম মেম্বারস শুড আইডেন্টিফাই, প্ল্যান এন্ড ম্যানেজ টাস্ক, নিজেরাই যাতে করে। টিমস পারফর্মিং ওয়ার্ক শুড অলসো পারফর্ম এস্টিমেটস ফর দ্য ওয়ার্ক। এটা কিন্তু বারবার বলে আসছি যে এটা কিন্তু এখন আমরা প্রেডিক্টিভ প্রজেক্টে এটা ইউজ করবো। যারা কাজটা করবে সেই ওয়ার্ক প্যাকেজটা যাতে তারাই এস্টিমেট করে, আমি যাতে উপর থেকে চাপাই না দিই। অ্যাজাইল তো সবসময় এটা প্রেফার করি, আমরা কিন্তু এখন এটা বলে আসতেছি, অনেক আগে থেকে বলে আসতেছি যে ওয়ার্ক প্যাকেজ করবে তাকেই বলবেন সেটা এস্টিমেট করতে, তার বাজেটিং করতে, হ্যাঁ তার রিস্ক অ্যানালাইসিস করতে, তার রিসোর্স অ্যানালাইসিস করতে, তাহলে আসলে সবচেয়ে বেস্ট হবে। এম্পাওয়ার টিমস টু ড্রাইভ দেয়ার ওন ইমপ্রুভমেন্ট, এবং ইমপ্রুভমেন্টটাও আমরা নিজেরাই ডিসাইড করবো যে আমরা আসলে কি কি করলে আমি ভালো ইমপ্রুভ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এইটার এগেইনস্টে আমরা স্টুডেন্ট ম্যানুয়ালে যাব। স্টুডেন্ট ম্যানুয়ালে আসলাম, সবাই দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ম্যানুয়াল। আমরা কোন টেপটা কভার করলাম? ক্রিয়েটিং এ হাই পারফর্মিং টাইম। সবাই দেখছেন? হ্যাঁ, এই যে আমরা কিন্তু এইটা কমপ্লিট করলাম। কোনটা? এম্পাওয়ার টিম মেম্বার্স। এই প্রতিটা টপিকের শেষে কিন্তু এই যে সবই এখানে আছে, কিন্তু এই যে আপনার কিন্তু অ্যাক্টিভিটি আছে একটা, তাই না? অ্যাক্টিভিটি 1-4 মানে লেসন 1 অ্যাক্টিভিটি 4। এখানে কিন্তু অনেকগুলো কোশ্চেনস আছে, দেখেন। এই কোশ্চেন হচ্ছে ডেসক্রিপটিভ কোশ্চেন, পরীক্ষাতে এরকম ডেসক্রিপটিভ কোনো কোশ্চেন আসবে না, কিন্তু মনে রাখতে হবে এই কোশ্চেনের অ্যান্সার গুলো আপনার নিজেকে বের করতে হবে যে আসলে আপনি বুঝতে পেরেছেন কিনা, যে কি অ্যান্সার এখান থেকে এক্সপেক্ট করা হচ্ছে, এবং সেটার অ্যান্সারটা আবার আপনি মিডিয়া দেখবেন, যেটা অ্যান্সারটা মানে এটা কোনো অ্যান্সার রাইট রং নাই, কিন্তু আপনি আসলে ঠিক অ্যালাইন আছেন কিনা সেটা চেক করবেন। এবং এই অ্যান্সারটা কিন্তু দেওয়া আছে সলিউশনে, যেমন কি বলছে দেখেন, ইউর টিম ডান্স টু হ্যাভ এ রেট্রোস্পেক্টিভ এট দ্য এন্ড অফ ইচ ইটারেশন টু আইডেন্টিফাই potential improvements in how the team is collaborating. While there are many techniques for running retrospectives, what are some of the key activities common in many retrospectives? প্রশ্নটা কি আমরা বুঝতে পেরেছি? What are the key activities common in many retrospectives? এই যে অ্যাক্টিভিটিগুলো আমরা একটু আগে দেখলাম, মনে আছে? পাঁচটা কিন্তু স্টেজ বা পাঁচটা অ্যাক্টিভিটি। প্রথমে কি, এটা একটা মনে রাখি, পরীক্ষাটা কিন্তু আসবেই প্রশ্ন, সেটা স্টেজ, তাই না? তারপরে কি? গ্যাদার ডেটা, হ্যাঁ গ্যাদার ডাটা এন্ড ইনসাইটস, তাই না? তারপরে কি? তারপরে কি ছিল, কার মনে আছে? জেনারেট ইনসাইট। হ্যাঁ, জেনারেট ইনসাইট, তাই না? জেনারেট ইনসাইটস প্রতিটা থেকে। হলো ডিসিশনস, তারপরে ডিসিশন নেওয়া, তাই না? মেক ডিসিশন দেব। তারপর হচ্ছে আমরা আবার কিছু অ্যাক্টিভিটি দ্বারা আমরা এটাকে ক্লোজ করব, সেটা কিন্তু মনে রাখতে হবে।
তাহলে এখানে আসলে মেইন 4টা কাজ, 5টা হচ্ছে লাস্ট ক্লোজিং স্টেপস। সেই 5টা স্টেপস কিন্তু পরীক্ষায় আসতে পারে, তার মধ্যে 4টা আসলে মেইন। আর আমরা কি কি টেকনিক ইউজ করি সেটা যদি অ্যানসার দেখতে যাই তাহলে আসলে আমি ইএসভিপি কোথা থেকে পেলাম সেটা আসলে আপনাদেরকে দেখাই যে কোথায় আছে এটা। তাহলে আমার এটার অ্যানসার কোথায় আছে, স্টুডেন্ট ম্যানুয়ালটা দেখেন সবাই। এখানে আমি অ্যানসারে যাচ্ছি, কিন্তু সলিউশনস নামে কিন্তু একটা অপশন আছে লাস্টে, সবাই দেখতে পাচ্ছেন সলিউশনস। সলিউশনসে যাবেন, এখানে 1.4 এ ছিলাম আমরা, এটা 1.1 2 আমি বাকিগুলো দেখাই নেই আপনাদের কারণ সবাই ডেসক্রিপটিভ। 1.4 এ আসেন, এই যেখানে 4 নম্বর প্রশ্নের অ্যানসারটা দেখেন, এই যে এখানে কিন্তু পিএমআই স্টুডেন্ট ম্যানুয়ালে বলেছে 4L ইউজ করতে পারি আমরা, ঠিক আছে, কিপ স্টার্ট স্টপ ইউজ করতে পারি, তারপর আমরা ইএসভিপি ইউজ করতে পারি। তো এই জন্য যেহেতু এগুলো মেনশন আছে এই জন্য আমি আসলে একটু মানে এলাবোরেটে আলোচনা করব। যেটাই মেনশন আছে আমি এখানে এই জন্য আসলাম, যেটাই আসলে স্টুডেন্ট ম্যানুয়ালে মেনশন আছে একবার বা দুবার, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ফলে ওইটা যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু সমস্যা পড়বে। সো আমরা এখানেই থাকি আজকে না, আর বাকি 3টা টপিক থাকলো, নেক্সট ক্লাসে আমরা 3টা টপিক শেষ করব। ওকে। সো এই চ্যাপ্টারের টপিকগুলো আসলে সফট স্কিল টাইপের টপিক এবং বেশ ওভারল্যাপিং এবং রিপিটেটিভ। ওকে, তাহলে ক্লাস শেষ। আমাদের কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি।